বিদেশি পত্রিকার মাধ্যমে জানতে পেরেছে। সেই কেন্দ্রীয় ব্যাংক লুটের তদন্তের প্রতিবেদনও কিন্তু এখন আমরা পাইনি। এই অর্থমন্ত্রী সেই বিষয়েও কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তার আমলে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 1,18,000 কোটি টাকা, যেই ব্যাপারে তিনি এই বাজেটে কোনো রকম কোনো কথা বলেননি। আপনি জানেন যে সরকারি ব্যাংকগুলোতে মূলধনের ঘাটতি দেখা দিয়েছে। এই যে ব্যাংক লোপাট হয়ে যাচ্ছে তার ফলে যা হয়েছে সেটা হচ্ছে মূলধনের ঘাটতি, এবং বর্তমান মূলধনের ঘাটতি এসে দাঁড়িয়েছে 14,700 কোটি টাকা। এই বাজেটেও কিন্তু উনি 2,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এই মূলধন ঘাটতি পূরণে, যেই বিষয়টিতে কিন্তু তিনি অত্যন্ত সুচতুরভাবে তার বাজেট বক্তব্যে এড়িয়ে গেছেন। ব্যাংক লুটের এই মহোৎসব নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তখন তিনি সাংবাদিকদের বলেছেন লুটপাট সব দেশেই হয়, অর্থাৎ লুট করাটা জায়েজ, এখানে না জায়েজ কোনো বিষয় নাই। এই অর্থমন্ত্রীর আমলে আপনার কালো টাকা বলেন, বিনিয়োগের স্থবিরতা বলেন, অর্থনীতির অস্থিতিশীলতা বলেন, ব্যাংকিং খাতের মধ্যে যে চরম নৈরাজ্য চলছে তার ফলে বলেন, দেশ থেকে পাচার হয়ে গেছে 6,06,868 কোটি টাকা। সুতরাং যা আমাদের 2 বছরের যে বাজেট তার সমান, প্রায় তার সমান, এবং আমাদের যে রিজার্ভ বর্তমানে আছে তার প্রায় 2 গুণেরও বেশি। সুতরাং এমন একটি অর্থমন্ত্রী তার বাজেটকে উজ্জ্বলতম বলবেন, তার জীবনের শ্রেষ্ঠতম বাজেট বলবেন, সেই ব্যাপারে বিস্মিত হবার কিছু নেই। কিন্তু আপনি যে কথাটি বলছেন অন্যদের চোখে এই বাজেটটি কেমন, এটা যদি আমরা বিশ্লেষণ করি, এই বাজেটকে দিনে দুপুরে ডাকাতি বলেছেন আহসান এইচ মনসুর, যিনি নির্বাহী পরিচালক পলিসি রিসার্চ ইনস্টিটিউট। টিআইবি এটিকে বলেছে দুর্নীতি বান্ধব বাজেট, এবং তারা বলেছে যে করদাতাদের উপরে বৈষম্যমূলকভাবে কর আরোপ করা হয়েছে, কালো টাকার বৈধতা দিতে অসাংবিধানিক সুযোগ তৈরি করা হয়েছে, মেগা প্রকল্পের ব্যয় নিয়ন্ত্রণ হ্রাসে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নাই। সুতরাং এই বাজেট যেটা করবে সেটা হচ্ছে লুটেরাদের পক্ষে কাজ করবে এবং দুর্নীতিকে প্রশ্রয় দেবে। আমি শুধু আরেকটি কথা বলে শেষ করছি, এইটা হিসাব মেলাতে অবাস্তব একটি তথ্য সমৃদ্ধ বাজেট বলে এটাকে দাবি করেছে সিপিডি। আমি যে 3টি উদাহরণ দিলাম তার একটিও কিন্তু কোনো রাজনৈতিক দল থেকে আসেনি। সুতরাং তারা যে কোনো রাজনৈতিক এজেন্ডা বা ভোটের লক্ষ্যকে সামনে রেখে এই কথাগুলো বলছে তা নয়। হাবিবে মিল্লাত, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরও। আপনি জানেন আজকে একটি ঐতিহাসিক দিন। আজকে থেকে প্রায় 50 বছরেরও বেশি আগে 1966 সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের দিনে 6 দফা ঘোষণা করেছিলেন, এবং সেই 6 দফা স্বাধিকার আন্দোলন, গণ অভ্যুত্থান, পরে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থান ঘটে। আজকে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা সেই 6 দফা আন্দোলনের সাথে জড়িত ছিলেন। যাই হোক, বাজেট নিয়ে কথা হচ্ছে। বাজেট সত্যিকার অর্থে বাজেটটি নিয়ে ঘরে বাইরে অনেক কথাই হচ্ছে। কেউ বুঝে বলছেন, কেউ না বুঝে বলছেন, কেউ কেউ হয়তো বা শুনেই বলছেন। সবচেয়ে আমার অবাক লাগে কোনটি জানেন? আপনিও বললেন, বেগম খালেদা জিয়া বলেছে চুরির সুযোগ তৈরি করার দেওয়ার বাজেট, এবং সাথে সাথে এটা বলেছেন লুটেরাদের বাজেট। এটি ভালো কথা। উনি বাজেটটি ডিক্লেয়ার করা হলো ইফতারের কিছুক্ষণ আগে। আমাদের কাছে একটি মুখ বন্ধ করা, সিল করা একটি ইনভেলপ এসেছিল প্রত্যেকটা সংসদ সদস্যের কাছে। অর্থমন্ত্রী যতক্ষণ পর্যন্ত না বাজেটটি ডিক্লেয়ার করেন ততক্ষণ খোলার কথা, বন্ধ করা ছিল। আমরা সেটি খুলে দেখে বাজেটটি শুনতে শুরু করলাম। তিনি ইফতারের সময় এই কথাটাই বললেন। আমার পক্ষ থেকে প্রশ্ন হচ্ছে, তিনি বাজেটটি পুরো না পড়ে, আর বাজেটটি পড়তেও কিন্তু কয়েক ঘন্টা সময় লাগার কথা, 1-2 মিনিটের মধ্যে কিন্তু বাজেটটির কোনো ডিক্লারেশন দেওয়া সম্ভব না বা ঘোষণা পক্ষে বিপক্ষে। আমাদের দেশের নিয়মই হচ্ছে কোনো বাজেট হলেই আমরা সরকারি দল রাস্তায় নেমে পড়বো যে জনগণের জন্য এর চেয়ে ভালো বাজেট আর হতে পারে না। আর বিরোধী দল ব্যানার তৈরি করা আছে 2 দিন আগে থেকে, লোকজন ভাড়া করা আছে টাকা পয়সা দিয়ে, যে এটা হচ্ছে জনগণকে মেরে ফেলার জন্য বাজেট, জনগণ মারার বাজেট। এই হচ্ছে বাংলাদেশের প্রতিক্রিয়া। খালেদা জিয়া সম্বন্ধে আমার এত বড় নেত্রী, আমার মন্তব্য করা ঠিক না, তবে ওনার যে শিক্ষাগত যোগ্যতা এবং ওনার যে ধ্যান ধারণা আমি গত 25-30 বছরে দেখে আসছি, উনি 2 মিনিটের মধ্যে বই না পড়ে এই কথাটি কিভাবে বললেন আমি আজকে পর্যন্ত বুঝতে পারিনি। উনি যদি বাজেটটি পড়ে কোনো যুক্তিসঙ্গতভাবে কোনো কথা বলতেন, অবশ্যই বাংলার জনগণ আমরা সেইগুলো মেনে নিতাম। কিন্তু তিনি যে কথাগুলো সময় সুযোগ বুঝে বললেন বা ওনার দলের লোকজন বলছেন, তাদের কথাবার্তা বুঝতে আমার কষ্ট হচ্ছে এই কারণেই, তারা, আমি তো বুঝতে পারি না যে 4,266 কোটি টাকার বাজেট, বাংলাদেশের ইতিহাসে এত বড় বাজেট এর আগে কখনো হয়নি। বিএনপির সর্বশেষ যে বাজেটটি হয়েছিল 2006 সনে, সেটি ছিল 70,000 কোটি টাকারও কিছু কম। তাদের ধারণাই নেই যে বাংলাদেশে কোনো সরকার 8 বছরের মাথায় আমরা যে বাজেট দিয়েছিলাম
তার 6 থেকে 7 গুণ বাজেট দিতে পারে এবং তার ইমপ্লিমেন্টেশন করতে পারে। তাদের কোনো ধারণা নাই তো সরকার চালানোর জন্য যে একজন ভিশনারি লিডার দরকার আছে, সে ক্ষমতাই তাদের নাই। তাদের ক্ষমতা হচ্ছে লুটপাট, তাদের ক্ষমতা হচ্ছে হাওয়া ভবন, তাদের ব্যাপারটি হচ্ছে যে কিভাবে মানি লন্ডারিং করে দেশের টাকা বাইরে নিয়ে যাওয়া হয়। আমি বলি না সেটা বন্ধ হয়েছে, কখনোই বন্ধ করা সম্ভব না। দুর্নীতিবাজ সব সরকারের সময় থাকে, আমাদের সরকারের সময় আছে, কিন্তু বাংলাদেশে 5 বার চ্যাম্পিয়ন বিএনপি হয়েছে, অন্য কোনো সরকার এই গৌরব অর্জন করতে পারে নাই। সুতরাং আপনাদেরকে বুঝতেই হবে, আপনারা যে বাজেট করেছিলেন সর্বশেষ 70,000 কোটি টাকার বাজেট, এবার মহিলাদের জন্য, উনি একজন মহিলা, ওনার বলা উচিত ছিল যে মহিলাদের জন্য এই বাজেটে কি করা হয়েছে। মহিলাদের জন্য ওই 70,000 কোটি টাকার সাথে আরো 42,000 কোটি টাকা যোগ করে 1,12,000 কোটি টাকা শুধু মহিলাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, মহিলাদের স্বাবলম্বী করার জন্য, তাদের ক্ষমতায়নের জন্য, তারা যাতে বেশি সুযোগ পায়, তারা যেন সোশ্যাল সেফটি নেটওয়ার্কের মধ্যে আসতে পারে। এই একটি কথা অন্তত মহিলা হিসেবে উনি বললে আমি খুশি থাকতাম। বাজেটের সব খারাপ, কিন্তু একটাও কি ভালো জিনিস নাই যে বিএনপি বা এই ধরনের রাজপথের বিরোধী দলের কাছ থেকে শুনতে পাবো যে একটা ভালো কিছু নাই? আপনারা করের কথা বলেন, আপনি একটা কথা চিন্তা করে দেখেন যে বলেন যে এই সুযোগ সৃষ্টি দুষ্ট লোক এই কথা বলে, আর একটি বাজেটের লক্ষণীয় বিষয় আপনারা একটা লোক এখন পর্যন্ত বলেননি, সেটা বিদেশি নির্ভরতাকে কমিয়ে আনা হয়েছে। মাত্র 1% কিছু বিদেশি অনুদান আমরা এই বাজেটে নিব, অর্থাৎ 98% বেশি হচ্ছে আমাদের, 98% বেশি হচ্ছে আমাদের দেশীয়, প্লাস কিছুটা 8% লোন, অর্থাৎ 90% হচ্ছে আমরা দেশের উপর তাকিয়ে আছি, আমাদের দেশের যেগুলো উন্নত বিশ্ব করে থাকে। যদি কেউ অশিক্ষিত হন, ভালো নেতা না হন, দুর্নীতিবাজ হন, তার মাথায় প্রথমে এই ব্যাপারটি আসবে, এটা হয়তো দুর্নীতির দিকে যেতে পারে। কিন্তু আমার নিজের পায়ে দাঁড়াতে হলে, বাংলাদেশের মানুষকে জনসেবা দিতে হলে, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক দিতে হলে অবশ্যই বাজেটকে নিজের মতো করে করতে হবে। আপনি তো আসবেনই, কিন্তু এই কথাগুলোর আমি অবশ্যই জবাব চাইবো। এরপরে আপনার কাছে আবার আমি আসবো। আব্দুল্লাহ আল মিন্টু। আমার ডক্টর মিল্লার সাহেব যে কথাগুলো বলছেন, ওর পরেও তো কথা বলা একটু মুশকিল। উনি কতগুলা জিনিস টেনে এনেছেন এখানে। অবশ্য আপনার যেই আজকের মূল প্রতিপাদ্য, সেটাও কিন্তু বাজেটের রাজনীতি বা রাজনীতির বাজেট। বাজেট একটা রাজনৈতিক দলিল বটে, এটা তো অস্বীকার করার কোনো কিছু নাই। বিকজ বাজেটের মাধ্যমে একটা সরকার তার অর্থনৈতিক দর্শন দেখানোর চেষ্টা করে, সংস্কার করার চেষ্টা করে, ভবিষ্যতের লক্ষ্য উদ্দেশ্য অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে লক্ষ্য এবং উদ্দেশ্য বিবৃতি করার চেষ্টা করেন। কিন্তু ওর সাথে যে কথাগুলা ডক্টর মিল্লার সাহেব বলছেন, আমার মনে একটু বলা দরকার যে শিক্ষিত অশিক্ষিত জিনিসটা টেনে আনাটা মনে হয় ঠিক হয় নাই। একটা কারণে দুনিয়াতে বহুত জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, ছিলেন এবং ভবিষ্যতেও আসবেন, যাদের মাস্টার ডিগ্রি সার্টিফিকেট নাই, এবং আনফর্চুনেটলি মাস্টার ডিগ্রি ধারী কোনো অভাব নাই কোনো দেশে, কিন্তু জ্ঞানী এবং গুণী ব্যক্তির খুব অভাব। অথবা আমি মনে করি জ্ঞানী এবং গুণী ব্যক্তিদের যখন এই ধরনের আমরা বলি, অশিক্ষিত বলে সাইডটা করার চেষ্টা করি, সেটা কিন্তু খুব আমার কাছে মনে হচ্ছে এটা কোনো শোভনীয় কিছু না। তো আমি এই জন্য ওই কথাগুলো বেশি বলতে চাই না। তবে একটা কথা বলি, ওনারা বারবার বলে বৃহত্তম বাজেট। বাংলাদেশের ইতিহাসে কোনো বছর কি বাজেট তার আগের বছর থেকে ছোট ছিল? 1971 সন থেকে কেউ কি বলতে পারবে যে তার পরের বছরের বাজেটটা আগের বছর থেকে কম ছিল? তো এটাকে সবচেয়ে ইতিহাসের বড় বাজেট, এটা বরং আমি মনে করি একটা কম শিক্ষিত লোকের গুণাগুণ, যে বাজেট সবসময় কিন্তু বড় হয়, এটা কখনো ছোট হয় না। বিকজ দেশের জনসংখ্যা বাড়ে, দেশের অর্থনীতি প্রবৃদ্ধি বাড়ে, দেশের মোট অর্থনীতি মানে জিডিপি বাড়ে, অতএব বাজেটও বড় হবে। আমি মনে করি বাংলাদেশে 163 বা 64 মিলিয়ন দেশে যে দেশের এখন জিডিপি প্রায় 162 থেকে 165 বিলিয়ন ডলার, সেখানে 4 লক্ষ কোটি টাকার বাজেট খুব বড় বাজেট বলে আমার কাছে মনে হয় না। আপনি যদি অন্য দেশের উন্নত দেশগুলোর ইতিহাস দেখেন, তাদের জিডিপির হারে বাজেট অনেক অনেক বেশি, আমাদের এখনো 8-9% ভিতর আমরা আছি। তো অতএব এটাকে পৃথিবীর সব মানে আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট, এটা আমি মনে করি এগুলি হলো অজ্ঞতার পরিচয়, এগুলি জনগণকে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা।
এইখান থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বের হয়ে আসতে না পারবো, অতক্ষণ পর্যন্ত যারা আসলে দেশকে উন্নয়ন করার কথা বারবার বলছেন, তারা কিন্তু দেশকে পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। এটা কিন্তু খুব ভালো কথা না একটা দেশের জন্য। তারপরে আপনি আসেন লুটপাট। লুটপাটটা সভাপতি আমরা বলবো, বাংলাদেশের ইতিহাসে মানি লন্ডারিং কথা ডক্টর মিল্লা সাহেব বললেন, এটা তো আমরা বলতেছি না, একটা আন্তর্জাতিক সংস্থায় বলছে যে বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়েছে, ৭৬,০০০ কোটি টাকার মতো পাচার হয়েছে। আন্তর্জাতিক সংস্থা বলছে 1 বছরে। এত বড় লুটপাট কি আর কোনোদিন হয়েছে? অর্থ পাচার হয়েছে কোনোদিন? বরং ওটা বলতে পারেন যে সবচেয়ে বড় অর্থ পাচার হয়েছে। এই অর্থ পাচারের হোতা কারা? কি বিরোধী দলের লোকেরা? আমাকে বলতে বাধ্যই হচ্ছি, এই অর্থ পাচারে হতে হইলেও সরকার সমর্থক গোষ্ঠী, যারা ব্যাংক থেকে লুটপাট করে বিদেশে নিয়ে যাচ্ছে। এখন আসেন আপনি ব্যাংকের অবস্থা। রুমিনা বলছেন যে সরকারি ব্যাংকগুলোতে মূলধনের ঘাটতি। আমি তো মনে অনেকগুলো বেসরকারি খাতেও মূলধনের ঘাটতি। মূলধনের ঘাটতি কখন হয়? যখন ওই ব্যাংকের আয় দেওয়ার পুরো আয়কে যখন আপনি নন পারফর্মিং লোন, যেটা ব্যাড লোন, সেটার এগেনস্টে যে প্রভিশন করতে আইন অনুযায়ী, প্রভিশনিং পুরো আয়কে প্রভিশনিং করার পরেও যখন ঘাটতি থাকে, সেটা মূলধন থেকে যায়, অর্থাৎ মূলধনের ঘাটতি। তো আপনি বছরের পর বছর আপনি মূলধন ঘাটতির জন্য পয়সা দিয়ে দেবেন সরকারি অফিসে, সরকারি ব্যাংকগুলোকে। এটা কি আমরা কি লুটপাট বলবো না? এই লুটপাটের হোতা কারা? ব্যাংক কেন সরকার যারা যারা এই ব্যাড লোন মানে মন্দ ঋণের যারা হোতা, তাদের নামগুলো সরকার প্রকাশ করে না? তাহলে তো আপনি বুঝতে পারবেন এরা কোন রাজনীতি করে, কারা এদেরকে মানে সহায়তা করতেছে। আপনি যদি বাংলাদেশের শুধু শ্রেষ্ঠতম বাজেট, তো অবশ্যই যদি বলতে হবে আপনার কাছে আবার না, আমি শুধু একটা জিনিস আপনাকে একটু বলি, গত কয়েক বছরে ওনারা কতটুকু মূলধন এই লুটপাটের জন্য সরকারি ব্যাংকগুলোকে শুধু মূলধন দিয়েছে, এটাই আপনি দেখেন। মানে টোটাল এ পর্যন্ত ৯,০০০ কোটি টাকা দিছে, আর এবছর রাখছে আরো ২,০০০ কোটি টাকা। কেন? কোন একটা লোকের কি শাস্তি হইতে আপনি দেখছেন? কোন একটা লোককে, এই যে হলমার্ক আমরা বলতেছি এখানে, আমি তো চিনি না, ৩,০০০ কোটি টাকা নাকি নিয়ে গেছে। কত টাকা ফেরত দিয়েছে এ পর্যন্ত? কিন্তু কখনো কি ফেরত দেবে এগুলি? তো সেজন্য আমি বলতেছি যে একটা বাজেটে যেটুকু আমি বুঝি, সেটা হলো বাজেট ব্যবসা এবং বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের প্রত্যেকটা ব্যবসায়ী সংগঠন বলতেছে এই বাজেট আমাদের ব্যবসা বাণিজ্য সহায়ক বৃদ্ধিতে সহায়ক বলেছে যে ব্যবসায়ী বান্ধব বাজেট হয়েছে। এ পর্যন্ত কি বলেছে ব্যবসায়ীরা? আমি তো শুনি নাই, আপনি শুনতে পারেন। ২, একটা গোষ্ঠী বলতেছে এটা এই বাজেট সাপোজ টু অত রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করা। রপ্তানিকারকরা বলতেছে ভাই আমার উৎসকর বেশি, আমার এই বেশি, আমার আমি আবার আসবো আপনার কাছে, আমি এই কথাগুলো শুনবো না। আর সবচেয়ে বড় জিনিস যেটা ডক্টর মিল্লা সাহেব বললেন, যে কেউ বুঝিও বলে বুঝিও বলে না। বাংলাদেশে যদি আমি কোনো ভোটার বা কোনো জনগণকে বলি যে বুঝে না, এটা মনে হয় এই কথাটা বলা ঠিক না। বাংলাদেশের লোক যে কোনো মন্ত্রী এমপি থেকে অনেক বেশি বুঝে ভাই, তার নিজেরটা সে নিজে বেশি বুঝে। ধন্যবাদ আব্দুল আল মিন্টু। আসবো আপনার কাছে আবারও। এম এ মান্নান এমপি, আপনার কি বক্তব্য আছে? ধন্যবাদ আপনাকে। আমরা তো আমাদের বাজেট দিয়েছি। আব্দুল আল মিন্টু সাহেব বলেছেন একটা চমৎকার কথা, যে সব বাজেটই তো আগের বাজেটের চেয়ে বড় হবে, স্বাভাবিক। তবে এখানে একটা অনুপাতের প্রশ্ন আছে বোধ হয়, এইটাও আপনি বুঝবেন। ধারাবাহিকভাবে মানে বড় হওয়া এক জিনিস, আর উল্লম্ফন টেক অফ করার বিষয়টা আলাদা। আপনি লক্ষ্য করেন 2009 থেকে যে আমাদের শুরু হয়েছে, এর আগে একটা বিরাট গ্যাপ পার হয়ে হঠাৎ আমরা একটা উচ্চতম মাত্রা পৌঁছেছি, তারপরে আরো কন্টিনিউয়াসলি আরো ঊর্ধ্বে গেছি, এবং সেই ধারাবাহিকতা এইবার সবচেয়ে বড় আনুপাতিক হারে বাজেট এবার প্লেস করা হয়েছে। এইটার লক্ষণীয় বিষয় নাম্বার 1। নাম্বার 2 যেটা আমি বলতে চাচ্ছি, আমরা বোধহয় অনেকেই, মিন্টু সাহেব ভালো বোঝার কথা, আমাদের ইকোনমিতে যে পরিবর্তনটা এসছে, আমরা যদি 72, 75, 90 কথা বলি রং হবে। এখন আমরা হোল জিনিসটা কিন্তু অনেক ঊর্ধ্বে নিয়ে গেছি আমরা, এবং ঊর্ধ্বে গেছে গত 9 বছরের মধ্যে। কিভাবে আমি বলি কথাটা, আপনি দেখেন প্রবৃদ্ধির হার সবচেয়ে বড় মাপ যেটা, এটা আমার আপনার বিষয় নয়, ইকোনমিস্টরা করে।
আমরা 4-5-এর মানে ঘেরা টুপে আটকা ছিলাম আবহমান কাল। আমাদের সময় 9 থেকে আমরা প্রথম 6-এর কোটায় ঢুকি, কন্টিনিউয়াসলি গত 5 বছর আমরা এটা 7-এর উপরে নিয়ে গেছি। এইটা একটা সি চেঞ্জ যেটাকে বলে ইংরেজিতে, অচিন্তনীয় ব্যাপার আমাদের মধ্যে। এগুলো আমাদের কথা নয়। আপনি আমার মধ্যে মানে বিবাদ থাকতে পারে, ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, প্রাইস ওয়াটার হাউস বা ওই যে আরও কারা কারা বিদেশি বড় বড় ইয়ে আছে মানে হাউসগুলো আছে, তাদের প্রেডিকশন অল দ্যাট। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেডিকশন আপনি যান, ওয়ার্ল্ড ব্যাংক নিজেই হিসাব নিকাশ করে গত বছরে আমাদের সময় আমাদেরকে বলেছে যে আমরা অলরেডি এলডিসি একটা অপমানজনক অবস্থায় ছিলাম গত 40 বছর 35 বছর। এলডিসি স্বল্পোন্নত দেশের ক্লাবের আমরা সভাপতি ছিলাম অনেক বছর। সেখান থেকে আমাদেরকে বলছি তোমরা এখন রেডি ফর গ্রাজুয়েশন ইন্টু মিডল ইনকাম। এই যে মিডল ইনকাম আমরা যে মানে উঠলাম, আমরা যে $1,500-1,600 যে আমরা ইনকামটা নিয়ে গেলাম, এইগুলো তো অস্বীকার করার কোনো বিষয় নয়। এইগুলা কোনো স্ল্যান্ডার, ঔষধজন্যমূলক মন্তব্য এইগুলো করে এটা ঢাকা যাবে না। এইগুলো হিসাবের ব্যাপার, এটা আমাদের খাতা কলমে আছে। আরেকটা বিষয় আমি পার্টি তুলনা করতে চাই না। আপনারা করেছেন ব্যালেন্স শিটের হিসাব, বটম লাইন দেখেছেন, লেফট সাইড ডান সাইড মিলে গেলে ইউ আর হ্যাপি। ইউ ডিড নট থিঙ্ক অ্যাবাউট টেকিং ঝুঁকি, রিস্ক নিয়ে ডেভেলপমেন্ট ইকোনমিক্সে ইনভেস্ট করে, ধার করে, রিইনভেস্ট করে যে একটা ইকোনমিকে পুশ করা যায় এবং উপরে নিয়ে যাওয়া যায়। রিস্ক আছে, বাট রিস্ক কেই নেবে? সেই রিস্ক নিতে পারো যে হিসাব করতে জানে। কোন হিসাব? যেটা থেকে কি আসবে না আসবে। এর আগে যদি আমি বসে বসে খালি আবার ব্যালেন্স শিট দেখি সমান হইলো কি না হইলো, লাইক এ ট্রু অ্যাকাউন্টেন্ট, দ্যাট ইজ নট ডেভেলপমেন্ট ইকোনমিক্স। ডেভেলপমেন্ট ইকোনমিক্স ইজ প্লেইং উইথ দ্য মানি। আমরা উই হ্যাভ প্লেড উইথ দ্য মানি অ্যান্ড উই হ্যাভ নট লস্ট। উই হ্যাভ নট লস্ট মানে কীভাবে? চুরির কথা বলছেন, ঠিক আছে, ব্যারিস্টার রুমিন বলছেন চুরি, ব্যক্তি চুরি, ডাকাত। প্রাতিষ্ঠানিকভাবে যদি একটা ফ্যামিলি চুরি করে, প্রাতিষ্ঠানিকভাবে যদি একজন দলের প্রধান কালো টাকা সাদা করে, প্রাতিষ্ঠানিকভাবে যদি একজন দলের প্রধানের আত্মীয়-স্বজন, নিকটাত্মীয়, ঘনিষ্ঠতম লোকেরা মানি লন্ডারিংয়ের এস্টাবলিশ মামলায় পড়ে, সিঙ্গাপুর থেকে সরকার কি করলো, আমেরিকা থেকে FBI আসে কি করলো, এগুলো ওপেনলি নোন। এগুলো আমার জন্য বলা ঠিক হয় না, বাট ইটস এ ফ্যাক্ট অফ লাইফ। এই জন্য বলছি যে এইভাবে না গিয়ে সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। আমাদের গর্ব এটা যে আমরা আমাদের ইকোনমিকে দারিদ্র্যের কষাঘাতের কোঠার থেকে বের করে আমরা বলছি না আমরা উন্নত রাষ্ট্র হয়ে গেছি। লং ওয়ে টু গো, বহু জায়গায় যাওয়ার আছে, কিন্তু আমরা হাইওয়ের প্রান্তে উঠেছি। এখন আমরা সামনে আগাবো এবং এর জন্য যে ধরনের স্কিল দরকার সে স্কিল আমাদের আছে। স্কিল আছে বলেই আমরা রিস্ক নিচ্ছি, বড় বাজেট দিচ্ছি অ্যান্ড বড় ইনভেস্টমেন্ট করছি। ইনভেস্টমেন্ট নিয়ে আমি জানি আপনি প্রশ্ন করবেন, একটা প্রিয় বিষয়, এটা পরবর্তী পর্যায়ে আলোচনা করব। ধন্যবাদ। কাজী ফিরোজ রশিদ এমপি। ধন্যবাদ। আজকে 7ই জুন ঐতিহাসিক 6 দফা দিবস। 1966 সালে আমি তখন জগন্নাথ কলেজের ছাত্রনেতা। এই দিনে বঙ্গবন্ধু আহ্বানে আমরা সারা বাংলাদেশে, তখন তৎকালীন ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানে হরতাল করেছিলাম 6 দফার জন্য। 6 দফা ছিল ঐতিহাসিক। ওই 6 দফার ভিত্তি করেই 70 নির্বাচন হয়েছে এবং সেই 6 দফার ভিত্তি করে বিদেশ স্বাধীন হয়েছে। তা ওই 6 দফা আন্দোলনে ঘনিষ্ঠভাবে আমরা অংশগ্রহণ করেছিলাম। ঢাকা শহর সেদিন আপনারা যদি ইতিহাস ঘেঁটে দেখেন যে অত বড় ওই হরতাল, মানে এত স্মরণকালের মধ্যে আর কখনো অত বড় হরতাল, ওই ধরনের হরতাল দেখে, সেই হরতালের মধ্যেও কিন্তু গুলি চালিয়েছিল। আপনারা এই তেজগাঁই মনুমে হত্যা হয়েছিল নুরুল সিদ্দিকী কোলে, সেই লাশ যখন জগন্নাথ কলেজে গেল, আমাদের ছেলেরা তখন সমস্ত এলাকা যখন নিয়ে গেছিল, ইপিআর গুলি চালিয়েছিল মোনাম খান নির্দেশে। আমি তাদের স্মরণ করতেছি। এখন আমি বাজেটে চলে আসি। আসলে বাজেটে প্রত্যেক সরকারই একটি রাজনৈতিক দর্শনের প্রতিফলন। সব সরকারের বাজেট একরকম হবে না। এখন বাজেটের যে আকার এবার হয়েছে 4,260,000,000। এই যে অঙ্কটা, এটা আমার কাছে খুব বড় মনে হয় না, কারণ 16 কোটি মানুষের দেশে এই বাজেট এখনো অত বড় না। আমাদের সব দিক থেকে যদি আমরা বিচার করি, তাহলে এই বাজেট যদি আমাদের অর্থনৈতিক খাতগুলোকে যদি শৃঙ্খলার মধ্যে আনা যায়, তো এর চেয়ে বেশি বাজেট আমরা করতে পারবো। আগামী বছর হয়তো
5,000 কোটি টাকা বাজেট আমরা করতে পারবো মিনিমাম, যদি আমাদের অর্থনৈতিক শৃঙ্খলটা আনা যায়। এখন মাননীয় মন্ত্রী যেটা বলেছেন, এই যে আমাদের সরকারি 7টি ব্যাংক মূলধন ঘাটতি হয়েছে, মূলধন ঘাটতির প্রধান কাজ হচ্ছে যে তারা লোন দিচ্ছে, ব্যাড লোনগুলো দেওয়ার পরে করে কি, এই লোনগুলো সময় মতো পরিশোধ করে না। ব্যাংক থেকে লোন নিয়ে গেছে, ব্যাংকে পরিশোধ করে নাই, তাই পরিশোধ না করে যে কাজের জন্য নিয়েছিল, যে ইন্ডাস্ট্রি করার কথা ছিল অথবা যে কাজে নিয়েছিল ওইখানে ব্যয় করে নাই। এইখানে হইলো দুর্বলতা। এই যে শৃঙ্খলা অভাব আর্থিক খাতে, এই যে কিছু কর্মচারী যোগসাজে এই কাজটা করা হয়, তখন তারা ঋণের পর ঋণ করতে থাকে, তখন সরকারের কিছু করার থাকে না, তখন তারা কি রিশিডিউল করে। ঠিক আছে, তোমাকে রিশিডিউল করলাম, আশ্বাস দিয়ে থাকো, দেয় না, এই টাকা নিয়ে বিদেশে পাচার করে দেওয়া হয়। এটা সব সরকার আমলে সবসময় হয়ে আসছে। তখন বাজেট কম ছিল, কম গেছে, এখন বেশি বেশি যাবে। কিন্তু এইটা একটা মাত্রা আছে, মাত্রা ছাড়িয়ে গেছে। 7টি সরকারি ব্যাংক মূলধন ঘাটতি দেখেছে। বাংলাদেশ ব্যাংকের 800 কোটি টাকা হ্যাকিং হয়ে গেছে। এই টাকাটা আজও আমরা ফেরত সব আনতে পারিনি। এটা কিঞ্চিত আসছে, এটা প্রসেসে আছে, কিন্তু জানি না এটা আসবে কিনা। এবং সবচেয়ে বড় কথা, যারা হ্যাকিংয়ের সাথে জড়িত, আমাদের এখানে কেউ ছিল কিনা, সেইটাও এতগুলো কমিটি হয়েছে আজ পর্যন্ত আমরা স্পষ্ট জানতে পারিনি। আমাদের এই সবচেয়ে বড় জিনিস অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, তো এই সবগুলো নিয়ে কিন্তু আমাদের দেশের উন্নয়ন ঘটেছে, অস্বীকার করার কিছু নাই। আমার দেশটা তো একদমই, আপনি নিজে জানেন, আপনার কাছে এখানে বলে লাভ নাই, দর্শকের জন্য বলতেছি যে পানির দেশ, বিল অঞ্চল, আমরা বলি বিল, ওরা হাওর বলে। তো বিল এখন আর বিল নেই, সেই বিল এখন উঁচু হয়ে গেছে, চারিদিকে বাঁধ দিয়ে, রাস্তাঘাট করে, বাড়ি ঘরের মধ্যে দিয়ে ইলেকট্রিফিকেশন গিয়ে, এবং যে বাড়িতে কোনোদিন আমাদের দেশে ট্রেনের ঘরই কম ছিল, এখন প্রত্যেকের বাড়িতে সেমি পাকা, অর্থাৎ চারিদিকে ওয়াল উপরে একটা ট্রেন, এটা ফ্যাশন হয়ে গেছে। বহু লোক বিদেশে গেছে। আমাদের দেশ থেকে আগে ঢাকা আসতো না, স্টিমারে চলে আসতো হইতো 2 দিন বসে, এখন ঢাকা সকালে এসে বিকেলে চলে যাচ্ছে। এই যে মানুষের উন্নতি ঘটেছে, উন্নয়ন ঘটেছে দেশের, এইটা সরকারের একার ব্যাপার না। একজনে ফাউন্ডেশন করে, আরেকজনে 5 তলা করে, আরেকজনে 7 তলা করে, কেউ 10 তলা করে যায়, কেউ সময় 20 তলা করে। ফাউন্ডেশন তো হয়েছে স্বাধীনতার পর থেকে, এই পর্যায়ে এসে গেছে। আমি শুধু এক সরকারের সমস্ত করছে এটা আমি বলবো না, সমস্ত সরকারের উন্নয়ন হচ্ছে একটা ধারাবাহিকতা। তা আমি মনে করি যে এই বাজেটের সব থেকে চমৎকার বাজেট। এখানে দেখেন আমাদের এই যে দুস্থ ভাতা, বেকার ভাতা, মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, বাড়িঘর করে দেওয়া মুক্তিযোদ্ধাদের, আমাদের ভাতা সব দিচ্ছে, কিন্তু এটা তো বাজেট থেকে যাচ্ছে। কিন্তু এইখানে দুর্বলতা আমি দেখতেছি একটা ভ্যাট, এটা মান্য মন্ত্রী বলতে পারবেন, আমি এই জটিল বিষয় একদম অনভিজ্ঞ। একটি প্রশ্ন যে আপনাদের চেয়ারম্যান বলেছেন যে এই বাজেট বাস্তবায়নের সংশয় আছে, হোসেন সাহেব বলেছেন, আমি আপনার কথা শুনবো। একজন টেলিফোন আছেন। দর্শক আপনার পরিচয় দিয়ে সংক্ষেপে বলুন প্রশ্নটি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, প্রশ্নটি বলুন। আমি সৌদি আরব থেকে মোহাম্মদ সেলিম বলছিলাম। জি বলুন। আমার বক্তব্য হচ্ছে, প্রশ্ন হচ্ছে মাননীয় প্রতিমন্ত্রীর কাছে, অর্থ প্রতিমন্ত্রীর কাছে। আমার নিজের অর্থায়নে আমি সৌদি আরব আসছি, এবং আমি এখান থেকে প্রপার চ্যানেলে টাকা বাংলাদেশে পাঠাই, ওইখান থেকে বাংলাদেশ গভর্নমেন্ট ট্যাক্স কাটে। এখন আবার কেন আমার 1 লাখ টাকা ব্যাংকে থাকলে ওইখান থেকে 800 টাকা কাটবে না, এবং এটা কতটুকু যুক্তিসঙ্গত? ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। আপনি এটা উত্তর দিবেন, আপনার কাছে আমি আসবো, আপনি উত্তর দিবেন। মানে যদি ভুলে যাই, বলুন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি বলুন। আপনাদের উপরে বিদেশি রিমিটেন্সের উপরে কোনো ট্যাক্স কাটা হবে না, আপনার ট্যাক্সের বাইরে সম্পূর্ণভাবে। এইগুলা যেটা বলা হচ্ছে আবগারি, 500 টাকা থেকে 800 টাকা করা হয়েছে, 1 লাখ টাকার উপরে যাদের অ্যাকাউন্ট, অনলি আমাদের দেশের মধ্যে যারা স্থানীয় আমরা এরা যারা আছে, আপনাদের ভাই চিন্তার কোনো ব্যাপার নেই, নিশ্চিত থাকেন। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ RTV দর্শকদেরকে। আমি প্রথমেই, যেহেতু আজকে 7ই জুন আমাদের যে 6 দফা দিবস, আমি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতাকে স্মরণ করছি। সাথে সাথে আমার বাবা যিনি ছিলেন MP আবু জাফর মঈনুদ্দিন, যিনি একজন সহযোদ্ধা ছিলেন, ওনাকে আমি স্মরণ করছি। তো আজকে আমার এই এতক্ষণ যে আলোচনাতে এখানে অনেক অভিজ্ঞজন আছেন, মুরব্বীজন আছেন, যারা সমালোচনা করলেন। একটা বাজেট যখন দেয় একটা সরকার, অবশ্যই সমালোচনা থাকবে, কিন্তু সেই সমালোচনা যদি গঠনমূলক না হয়ে উদ্দেশ্য প্রণোদিত হয়, তখন আমরা আহত হই।
একটা ওনারা বলতে পারতেন, যারা সমালোচনা করলেন যে এটা করা, এই করাটা ঠিক হয় না, এটা আরেকটু এটা করতে পারতেন, এটা আরেকটু বাড়াতে পারতেন, কমাতে পারতেন, বা আরেকটা খাত থেকে আরেকটু বেশি দেওয়া, এগুলো বলতে পারতেন। কিন্তু ওনারা কি করলেন, সেই চর্বিত চর্বণগুলোই বললেন। এখন একটা প্রবাদ আছে, একটা যে পাগলা শাকন আরাস নে, কথা কিন্তু অনেকটা সেরকমই হয়ে গেল। ওনারা বলেছেন যে কালো টাকা সাদা করেছে। তো কালো টাকা বাংলাদেশে কে সাদা করেছে? জরিমানা দিয়ে। সেটা আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ওনার আমলের যে অর্থমন্ত্রী ছিলেন জনাব সাইফুর রহমান সাহেব, উনিও কালো টাকা জরিমানা দিয়ে সাদা করেছেন। এখন ওই যে বলি যে আমরা তো বলতে চাই না, কিন্তু বারবার সাক্ষ্য, পাগলাকে মনে করিয়ে দেওয়া হয় সাক্ষ্য নাড়ে। আরেকটা কথা হলো, টাকা পাচার কারা করেছে, কাদের টাকা আদালতে প্রমাণিত হয়েছে, দেশে ফেরত এসেছে, সেটাও তো সবাই জানে। তারপরে ওনারা বলেছেন ৭৬,০০০ কোটি টাকা নাকি কারা পাচার করেছে। ওনারা এই ধরনের আনঅথেন্টিক কথা বললে তো হবে না। ওনারা যথেষ্ট সম্মানিত লোক, কোন আদালতে কোথায় প্রমাণ হয়েছে যে ৭৬ কোটি টাকা কে পাচার করেছে? অতএব এভাবে কোনো অথেন্টিক্যালি না হয়ে কোনো কথা কি বলা ঠিক? আমার তো মনে হয় না সেটা কোনো গ্রহণযোগ্য হবে। এখন আমি মূল আলোচনায় আসি। দেখেন, আজকে যে বাজেটটা দেওয়া হলো এইবার, এই যে প্রথম যে জুন মাসের ১ তারিখে, সেই বাজেটের আকার নিয়ে ওনারা কথা বলেছেন। এখানে ওনাদের মধ্যেই কেউ কেউ বলেছেন যে বিশাল বড় আকারের বাজেট, এটা কি বাস্তবায়ন করতে পারবে? আবার ওনাদের মধ্যে কেউ বলেছেন যে এটা তেমন একটা বড় বাজেট না। এখন বাজেটের পরিমাণ যাই হোক, এটা সত্য যে ৪,২৬৬ কোটি টাকার বাজেট, এবং গত বছরে ছিল ৩,৪০,৬০৫ কোটি টাকার বাজেট। এখন ওয়ার্ল্ড ডিজনি একটা কথা বলেছেন, ইউ ক্যান ড্রিম ইট, ইউ ক্যান ডু ইট। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে আপনি আগাইতে পারবেন না, আপনাকে ঝুঁকি নিতে হবে। এবং বাংলাদেশ এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে, অর্থনৈতিকভাবে সব দিক দিয়ে, মর্যাদার দিক থেকে বাংলাদেশ ঝুঁকি নেওয়া শিখে গিয়েছে, ঝুঁকি অতিক্রম করতে পেরেছে, এবং ঝুঁকি মোকাবেলা করার সাহস বাংলাদেশের, নৈতিক মনোবল বাংলাদেশের এখন আছে বলেই বাংলাদেশ এটা নিচ্ছে। আজকে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে ওনারা বলেন যে কে কি বাজেট নিয়ে কে কি মন্তব্য করেছে। আমি সেই ব্যাপারে একটু আসি না কেন। আমি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির উনি চেয়ারপারসন, উনি কি বলেছেন সেটা আমি সবাই শেষে আসবো। প্রথমে আমি বলি যে ওনারা বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব এরশাদ সাহেবের কথা, উনি বলেছেন যে আমরা 30 সেকেন্ড পর বিরতিতে যাব, আপনি আপনার কাছে ফিরে আসবো, আপনি শেষ করুন আপনার বক্তব্য। হ্যাঁ, উনি বলেছেন যে ব্যবসায়ীরা বাস্তবায়ন যোগ্য নাকি সংশয় আছে, এটা বলেছেন। তারপরে আরো কে কে বলেছেন, সিপিডি কি বলেছে, প্রস্তাবিত বাজেটের লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে আমরা একমত, তবে বাজেট বাস্তবায়নে রাজনৈতিক সহায়তা দরকার। তারপরে কি বলেছে আরো, বাংলাদেশ আওয়ামী লীগ বলেছে উন্নয়ন এবং গণমুখী বাজেট। এখন আমি আসি যে সিপিডি কি বলেছে। সিপিডিও কিন্তু বাজেট সম্পর্কে ভালো মন্তব্য করেছে। আর সিপিবি কি বলেছে, সিপিবি বলেছে যে এটি ধনিক শ্রেণীর জন্য বাজেট বলেছে। আর সবশেষে আমি আসি বেগম খালেদা জিয়া, উনি কি বলেছেন। উনি বলেছেন যে এই বাজেটে নাকি যে লুটপাটের বাজেট, এটা পকেট, নিজেদের পকেট ভারী করার বাজেট। এবং উনি আরো একটা কথা বলেছেন যে এই বাজেটে নাকি দুর্নীতির করার সুযোগ আছে। এখন আমার কথা হলো যে ওই বারবারে একটা কথা বলি যে রতনে রতন চিনে, মানিকে মানিক চিনে। উনি আর কোনো দোষ ত্রুটি খুঁজে পেলেন, উনি দুর্নীতির গন্ধটা পেলেন, আর কিছু উনি তো দোষ ত্রুটি ধরতে পারলেন না। তার মানে কি, দুর্নীতি উনি খুঁজতে যান, নেগেটিভটা উনি কেন দেখেন? তার মানে এই কি যে ওনারা সব জায়গায় শুধু দুর্নীতি দেখেন? ওনারা 5 বার চ্যাম্পিয়ন হয়েছেন, নিজেরা দুর্নীতি করেছেন, দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন, এই জন্য কারো কোনো বাজেট দিলে সেটার মধ্যে শুধু দুর্নীতির গন্ধই পান। আমাদের মধ্যে আবার কেউ কেউ বলেছে কি আমাদের এটা নাকি রাজনৈতিক বাজেট, কেউ বলেছে নির্বাচনী বাজেট। বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছে নির্বাচনী বাজেট এটা আমাদের না, কারণ নির্বাচনের আগে আরেকটি বাজেট দেওয়া হবে, সেটি কোনো নির্বাচনী, অতএব এটি কোনো নির্বাচনী বাজেট না। আর আমাদের এই বাজেটে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে শিক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, এবং দেশকে অর্থনৈতিকভাবে উন্নয়নের জন্য শিল্প খাতকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে। আপনার কাছে আমি আবার আসবো, একটি বিরতিতে যাই, তারপর আবার আসবো আপনার কাছে। দর্শক, আপনারা দেখছেন RFL গোল্ড টিভির একটি বিরতির পর আবারও আলোচনায় সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত RTVর বিশেষ আলোচনা RFL গোল্ড টেবিলে। আপনাদের সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আলোচনার বিষয় রাজনীতিতে বাজেট, বাজেটে রাজনীতি। এই পর্যায়ে বলবেন অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তান, যে কথা আপনি শেষ করতে পারেন। আমার কথা শেষ করছি। তো আরেকজন কে কি বললো বাজেট নিয়ে, তাদের প্রতিক্রিয়া আমি বললাম। আরেকজন আছেন বাংলাদেশ আম জনতা খেলাফত পার্টির চেয়ারম্যান, উনি কি বলেছেন এটা একটু শুনি আমরা। উনি বলেছেন এবারের বাজেটে ব্যাংকে টাকা আমানত রেখে বসে বসে সুদ খাওয়া বন্ধ করার যে উদ্যোগ নেওয়া হয়, আমানতকারীরা সুদ খেয়ে গুনাহগার হবার পরিবর্তে টাকা উপার্জনের জন্য উৎপাদনমুখী বিকল্প আয় করতে বাধ্য হবেন, এবং রাষ্ট্রের মধ্যে কর্মসংস্থানের সৃষ্টি হবে। মানে উনি বলেছেন যে ইসলামে
সুদকে হারাম ও ব্যবসাকে হালাল করা হয়েছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ ব্যাংকে টাকা আমানত রেখে সুদের টাকায় আরাম আয়েশে দিন কাটিয়ে অলস জাতিতে পরিণত হচ্ছিল এবং অনুৎপাদনশীল কার্যকলাপে জীবনের মূল্যবান সময় নষ্ট করে চলেছিল। উৎপাদনশীল কোনো খাতে তারা অলস টাকা বিনিয়োগ করছিল না। এটা হলো ওনার মত। এখন আমি একটু বলি যে ভ্যাটের কথাটা যে বলা হয়েছে, অ্যাকচুয়ালি এই ভ্যাট কিন্তু 1991 সালে বিএনপি সরকার আমলেই এই ভ্যাট চালু করা হয়। তখন হ্যাঁ প্রথমবারের মতো অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু বিএনপি সরকার এই ভ্যাট থেকে পিছু হটে নাই। ওটা বড় হ্যাঁ। এখন আমার কথা হলো যে এই যে ভ্যাট, আজকে যে ভ্যাটের কথা হলো, ভ্যাট আইন যে কার্যকর হয় এটা কিন্তু এখন নতুন করে না, 2012 সাল থেকে বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে যে ভ্যাট আইন, নতুন ভ্যাট আইন নিয়ে আলোচনা হয়েছে এবং ভ্যাট আইন বিধিমালা নিয়ে আলোচনা হয়েছে। তো এখন এইবারের যে ভ্যাট আইন, সেটাতে নতুন ভ্যাট আইনে ভ্যাট অব্যাহতির সীমা 30 লাখ টাকা থেকে বাড়িয়ে 36 লাখ টাকা এবং টার্নওভার করের সীমা 80 লাখ টাকা থেকে বৃদ্ধি করে 1.5 কোটি টাকা করা হয়েছে। এছাড়া আরেকটা কথা আছে, নতুন ভ্যাট আইনে বিদ্যমান 536টি পণ্যের পরিবর্তে 1043টি পণ্যে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে এবং এর ফলে অনেক নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য আছে না, সেগুলো ভ্যাটের বাইরে থাকছে। তাই আমার মনে হয় যে এই বর্তমান বাজেটে দ্রব্যমূল্য বাড়বে না, অবশ্যই কমবে। এটা হলো এক। আরেকটা কথা আমি খুব মোটা দাগে একটু বলি যে সিগারেটের মূল্য কিন্তু নিম্ন স্তরের সিগারেট এবং ই সিগারেটের দাম বাড়ানো হয়েছে এবং হিজড়া বেদেদের জন্য বিশেষ ভাতা দেওয়া হয়েছে। পরে এই বিষয়গুলো শুনবো নুরজাহান বেগম মুক্তা আপনার আমি কাছে বলতে আসবো। চাচ্ছিলাম যে অনেকগুলা ভালো ভালো কথা আছে, কাজ আছে, সেই বিষয়গুলো আপনি সেগুলো আমরা পরে পরে বলবো। ওকে রুমিন ফারহানা, আপনার কি বক্তব্য আছে? বেশ আলোচনা চলে এবং আপনি প্রথমেই বলেছেন বাজেট নিয়ে কথা বলেছেন এবং দুর্নীতি কথা বলেছেন, অর্থ লোপাটের কথা বলেছেন। এর প্রেক্ষাপটে আপনার কি বক্তব্য আছে? আমি বাজেটের বাইরে আমি একটু আলাপ করে নিই, অনেকের আলাপ তো শুনলাম। বারবারই মানি লন্ডারিং নিয়ে প্রশ্ন এসছে, বারবারই বিভিন্ন রকম মামলা মোকদ্দমা নিয়ে কথা এসছে। ক্ষমতায় থাকার সময় তো সবকিছু খুব সুন্দর লাগে, আমরা আসলে বুঝতে পারি না। ক্ষমতা থেকে যখন নামবো তখন না বুঝতে পারবো যে এতদিনের কৃতকর্মের ফলে কয়টা মামলা কিভাবে কতজনের বিরুদ্ধে দাঁড়ায়। আর ক্ষমতায় আসার পর যখন একটি কমিটি করে সমস্ত মামলা একেবারে দলের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে সকল মামলা রাজনৈতিক বিবেচনায় উইথড্র করে ফেলা হয়, তখন তো বিরোধী দলের লোকজনের মামলা বড় করে চোখে পড়বে, এটাই স্বাভাবিক। 76,000 কোটি টাকা পাচারের কথা এসছে এক বছরে এবং গত এক দশকে পাচার হয়েছে 6,06,868 কোটি টাকা। তো এই হিসাবটি কোথা থেকে এসছে? নুরজাহান বেগম তো প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, সেটা হচ্ছে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট। উনি একটু যদি কষ্ট করে রিপোর্টটা দেখেন, এটা বিএনপির রিপোর্ট না, ওনার জ্ঞাতার্থে জানাচ্ছি, এটা বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি জামাতের রিপোর্ট না, এটা একটা ফরেন অর্গানাইজেশন, ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, এটা তাদের রিপোর্ট। উনি সিপিডি কে বোধহয় সিপিবির সাথে ভুল করে ফেলছেন। ভুল করে উনি যেহেতু রাজনৈতিক দলগুলোর কথা বলছিলেন, সিপিডি কিন্তু কোনো রাজনৈতিক দল না, এটি গবেষণা প্রতিষ্ঠান। এবং সিপিডি যে কথাটি বলেছে, সিপিবিও বলেছে, সিপিডিও বলেছে, রাজনৈতিক দলগুলো সমস্যা হয়েছে হতে পারে না। উনি সিপিডিও বলেছেন, সিপিবিও বলেছেন, উনি যেহেতু ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর কথা বলতে বলতে সিপিডি কে ঢুকিয়ে ফেলেছেন, সেজন্য আমি একটু আশ্চর্য হয়েছি। সিপিডি কি বলেছে, কোট আনকোট আমি বলছি, ওনারা সিপিডি বলছে যে হিসাব মিলাতে অবাস্তব তথ্য দেয়া হয়েছে এই বাজেটে। মূল্যস্ফীতি বাড়বে, চাপ পড়বে সাধারণ মানুষের উপরে। 2015-16 অর্থ বছরে সর্বোচ্চ $270 কোটি বিদেশি সাহায্য এসেছিল, কিন্তু প্রস্তাবিত বাজেটে সেটা 760 কোটি ডলারে উন্নীত করা হয়েছে। এটি বিশ্বাসযোগ্য নয়। সার্বিকভাবে এটি নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জীবনকে প্রচন্ডভাবে চাপে ফেলবে। ভ্যাট নিয়ে এত আলোচনা হচ্ছে, কিন্তু ভ্যাট নিয়ে সংসদে একটি কথাও বলা হয়নি। ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে কোনো প্রস্তাব এই বাজেটে নেই। বিনিয়োগ নেই, কিন্তু জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে 7.4, এটি অবাস্তব। এই কয়েকটি কথা বলেছে সিপিডি। এবং এই বাজেটকে বারবারই বিএনপি চেয়ারপারসনের কথা বলা হচ্ছিল যে উনি বলেছেন এটি লুটপাটের বাজেট, উনি শুধু লুটপাট দেখেন। ওনার সঙ্গে সঙ্গে কিন্তু টিআইবিও এটাকে লুটপাটের বাজেট বলেছে। ওনার সঙ্গে সঙ্গে ব্যবসায়ী যে শীর্ষ 9টি ব্যবসায়ী সংগঠন, আমি কথা যখন বলবো যদি আর কেউ ডিস্টার্ব করে আমি কথা বলবো না, সেটা ভদ্রতা বহির্ভূত, শিষ্টাচার বহির্ভূত। ব্যবসায়ীদের যে শীর্ষ 9টি ব্যবসায়ীদের যে সংগঠন, তারাও এটাকে বলেছে এই প্রস্তাব, এই যে বাজেট এসছে, এই বাজেটে বিনিয়োগ কমবে এবং পাচার বাড়বে। একই সঙ্গে এই বাজেটকে অবাস্তব এবং পকেট কাটার বাজেট বলেছেন মিডিয়া এবি আজিজুল ইসলাম এবং ডক্টর সালেউদ্দিন আহমেদ, যিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন। তারা কেউ কিন্তু বিএনপি বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি জামাতের রাজনীতির সঙ্গে জড়িত না। এখন আপনি আসেন, এই বাজেটে বেসরকারি বিনিয়োগের কোনো
ক্ষেত্র তৈরি করার কথা বলা হয়নি। আপনারা জানেন যে বহুদিন ধরে বাংলাদেশের বিনিয়োগ কিন্তু স্থবির হয়ে আছে। শিল্পে উন্নয়নের কোনো উদ্যোগ এই বাজেটে এই বিষয়ে কিছু বলা হয়নি। শিল্পে বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান বাড়বে না। আপনারা জানেন যে বেকারের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। বাংলাদেশে বর্তমানে পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী বেকার হচ্ছে 26 লক্ষ। আগে যেখানে 13 লক্ষ কর্মসংস্থান তৈরি হতো প্রতি বছর, এখন সেটা নেমে এসছে 3 লক্ষে। এই বিশাল বাজেট বাস্তবায়নে মানুষের পকেট কেটে টাকা আদায়ের যে ব্যবস্থা তারা করেছে, এমনকি যেই মধ্যবিত্তটি ব্যাংকে কিছু টাকা, অল্প কিছু টাকা জমিয়ে রাখে, সেই টাকার উপরও মূলধন, যে মানুষের যে মূলধন, মূল টাকার উপরও এই বাজেটে হাত দেওয়া হয়েছে, এবং যেটাকে একটা নজিরবিহীন পশ্চাৎপসরণ বলেছেন অর্থনীতিবিদরা। এবং এই বিশাল বাজেট যে বাস্তবায়নযোগ্য নয় সেটা কিন্তু অতীতেও প্রমাণ হয়েছে। যে 3,40,000 কোটি টাকার বাজেট গত বছর, যেটা সেই বাজেটও কিন্তু বাস্তবায়ন করা যায় নাই। পরে সেই বাজেটের আকার কমিয়ে আনা হয়েছে। এখন আমি দিলাম 10,000 কোটি টাকার, 10 লক্ষ কোটি টাকার বাজেট, লাভটা কি যদি আমি বাস্তবায়ন করতে না পারি? কোনো বছর এডিবি বাস্তবায়িত হয় না, কারণ আমরা জানি যে সেরকম দক্ষ, যোগ্য এবং বাস্তবায়নযোগ্য প্রজেক্ট আমাদের হাতে নেওয়া হয় না। আপনারা জানেন যে বড় বড় মেগা প্রজেক্ট না হয়েছে। এই ফাঁকে একটু বলে রাখি, গ্যাসের দাম কিন্তু অলরেডি যেদিন বাজেট ঘোষণা হয়েছে সেদিনই বেড়ে গেছে। এক বার্নার চুলার দাম আগে ছিল 800 টাকা, এখন সেটি 900 হয়ে গেছে, এবং 2 বার্নার হয়ে গেছে 950 টাকা, যেটা আগে 750 আর 800 ছিল, এখন সেটি 900 এবং 950 টাকা হয়ে গেছে। এটাকে বলা হয়েছে সুদের কবলে পড়া বাজেট। এই বাজেটে 41,457 কোটি টাকা ব্যয় হবে শুধু ঋণের সুদ পরিশোধে। এবং আপনি জানেন যে এই যে মূসকের সাথে সাথে 15% মূসক ধরা হয়েছে, এটা কিন্তু বিদ্যুৎ বিলের সঙ্গে এখন যোগ হবে। সুতরাং আগে 7 দফা বিদ্যুতের দাম অলরেডি বেড়েছে। এই বিদ্যুতের সাথে আছে আপনার ডিমান্ড চার্জ, এই বিদ্যুতের সঙ্গে আছে আপনার সার্ভিস চার্জ, সেই সাথে এখন 5%-এর জায়গায় 15% মূসক যোগ হবে। সুতরাং আগে যেখানে আপনার বিল, যদি কথার কথা বলছি, 976 টাকা আসতো, এখন সেই বিল বেড়ে গিয়ে হবে 1214 টাকা। অর্থাৎ সারচার্জ, ডিমান্ড চার্জ এবং মূসকের চাপে পড়ে বিদ্যুৎ বিল অনেকখানি, এক লাফে অনেকখানি বেড়ে যাবে। যখন বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ে তখন সেটা একেবারে প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে দেশের প্রত্যেকটি মানুষ সেতু এবং রেল বিভাগের জন্য 44,139 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। গত বছর এই বরাদ্দ ছিল 25,463 কোটি টাকা, অর্থাৎ 18,676 কোটি টাকা বাড়তি বরাদ্দ ধরা হয়েছে। আপনি যদি মেগা প্রজেক্টগুলো দেখেন পার কিলোমিটারের হিসাব না, তাহলে আমার কাছে আপনাকে আবার আসতে হবে, তাহলে কেন মেগা দুর্নীতির কথা বলা হয়েছে। আমি আপনাকে বলি একটা কথা, আমার যে রিপ্লাইটা, উনি যে বলল সিপিডি না কি বলেছে, আমি বলেছি সিপিডি বলেছে প্রস্তাবিত বাজেটের লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে আমরা একমত, তবে বাজেট বাস্তবায়নে রাজনৈতিক সহায়তা দরকার। আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি এখন লাইভে সিপিডির কাউকে আপনি কল করতে পারেন। আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম, সানন্দে গ্রহণ করলাম, কারণ আমরা যারা আওয়ামী লীগ করি আমরা কখনো আন্দাজে কথা বলি না, অথেন্টিক না হয়ে আমরা কোনো কথা বলি না, এটা আমাদের অন্যতম বৈশিষ্ট্য। আর উনি যে বললেন কার রিপোর্টে বলা হয়েছে 76,000 কোটি টাকা, কোন রিপোর্ট, কোন রিপোর্ট কি আইনে কি আদালতের মাধ্যমে প্রমাণিত? উনি তো একজন আইনজীবী, উনি এই ধরনের অথেন্টিক কথা বলতে পারেন না। কোন রিপোর্ট সেটা কি কোন কোর্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে সাক্ষ্য প্রমাণে? সেটা হয় নাই। আর সবচেয়ে বড়, উনি বেসরকারি বিনিয়োগের কথা বলেছেন। দেশের অর্থনীতিতে বর্তমানে 80%ই হলো বেসরকারি খাতে বিনিয়োগ, আর 20% হলো সরকারের হাতে। তাহলে উনি বেসরকারি খাতে নাকি বিনিয়োগ পাচ্ছেন? পরে দিয়ে নুরুজ্জামান মগ, আপনার কাছে আমি আবার আসবো আরেক ধাপে, বলবেন হাবিবে মিল্লাত। ধন্যবাদ। আবারও অনেকটা উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়েছে ইতিমধ্যে, এখন একটু ঠান্ডা করার প্রয়োজন আছে। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের জনাব আব্দুল আল মিন্টুকে কিছু সত্য কথা স্বীকার করার জন্য। উনি ঘুরিয়ে পিছিয়ে স্বীকার করেছেন যে জ্ঞানী হতে পারে, জ্ঞান কম থাকতে পারে, এই কথাগুলো উনি বলেছেন, বা জ্ঞান বেশিও থাকতে পারে, কিন্তু শিক্ষার কথাটা কিন্তু বেগম খালেদা জিয়ার সম্বন্ধে এক ফোঁটা উচ্চারণ করেননি। উনি বলেছেন যে উনি জ্ঞানী, উনি অনেক কিছুই আছে, কিন্তু আমি যে শিক্ষার কথাটা জিজ্ঞেস করেছিলাম উনি কিন্তু এই শিক্ষার সম্বন্ধে একটুও বলেননি। এরপরে বিভিন্নভাবে আসেন যে বাজেটের, আজকে বাজেট নিয়ে আমি কারো ব্যক্তিগতভাবে বলতে চাই না, তবে ব্যারিস্টার রুমিন ফারহানা যেভাবে কথা বলেছেন, প্রথম যে প্রায় 8-10 মিনিট কথা বলেছেন, 6 থেকে 7 মিনিট তিনি অর্থমন্ত্রীর উপর বলেছেন, বাজেট নিয়ে কথা বলেননি। এবং একটু আগে যে কথাটা বললেন সেটাতে উনি বললেন বাজেটের বাইরে একটু কথা বলে নেই। আলোচনা যাই আসুক না কেন রাজনীতির সাথে সম্পৃক্ত, তো রাজনৈতিকভাবে কিভাবে কাকে ঘায়েল করা যাবে সেই কথাগুলো উনি বলছেন। যেহেতু আমিও বলছি, কারণ হচ্ছে ওনার জবাব তো আমাকে দিতেই হবে, সুতরাং আমিও কিন্তু বাজেট নিয়ে বলছি না, আমি বাজেটের বাইরে কিন্তু এখনো রয়ে গেছি। সুতরাং ওনার বলছে ক্ষমতায় থাকলে বোঝা যায় না, ক্ষমতায় থাকলে আসলেই বোঝা যায় না এই আওয়ামী লীগের কত হাজার কর্মীকে জেলে যেতে হয়েছে,
কত হাজার কর্মীকে যে জীবন দিতে হয়েছে, কত হাজার অপারেশন ক্লিন হার্ট আর একটা হার্ট কি ছিল, সেই হিসাবে কি করা হয়েছে ক্ষমতায় থাকলে বোঝা যায় না, ক্ষমতা গেলে বোঝা যায়। এই জন্য পিঠ ভেঙে তারেক যে এখনো লন্ডনের হাসপাতালে ভর্তি হয়ে আছে বা বাসায় থাকছে, এখনো বাংলাদেশে কোমর সোজা করে আসতে পারছে না। ক্ষমতায় থাকলে আসলেই বোঝা যায় না। তবে যারা বুদ্ধিমান, যারা ক্ষমতার বাইরে 26 বছর ছিল, তারা কিন্তু ক্ষমতায় আসলে বুঝতে পারে অতীতে 26 বছর ক্ষমতার বাইরে ছিলাম, এখন যদি ক্ষমতা চলে যায় আবারও সেই দিন আসবে, সুতরাং সাবধানে থাকো। এই কাজটি আওয়ামী লীগ করছে। আপনারা বলেন 76 কোটি হাজার টাকা, এত টাকা আমার মাথায় আসে না, কারণ আমি তো সত্যিকার অর্থে এত টাকা কিভাবে হয়, কোন দিক দিয়ে যায় বুঝতে পারি না। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারি, চ্যালেঞ্জ করলাম, তারা যারা আজকে পর্যন্ত এই কথাগুলো বলেছে তারা কেন প্রমাণ হাজির করে না বাংলাদেশে? তারা তো জানে যদি ব্যাংকিং চ্যালেঞ্জার, নন ব্যাংকিং চ্যালেঞ্জার, তারা যদি খোঁজ পেয়ে থাকে, কেন তারা সাহস করে বলে না এই লোকটি বলেছে? কারণ করবে কিভাবে? ওই সিপিডি বলেন আর টিআইবি বলেন, ট্রান্সপারেন্সি টও তাদের মধ্যে নাই। তারা বলে দেখবেন উই অ্যাজিউম, মানে আমরা ধারণা করি। আপনি ইন্টারনেট খুলে দেখেন, লেখা আছে অ্যাজিউম শব্দটা, তারা কনফার্ম কিছু করে না, কারণ তাদের মনে ভয় আছে যে ওই যে সিপিডির যিনি প্রধান, অন্যতম প্রধান, তিনিও কিন্তু বিভিন্ন সরকারের চাকরি নিয়ে বিভিন্ন সময় দেশে বিদেশে এই সমস্ত কাজকর্ম বেড়েছেন, তাদের তদবির বাহিতে ব্যস্ত ছিলেন। সিপিডি, তাদের কি অথরিটি আছে এই সম্বন্ধে মন্তব্য করার প্রমাণ ছাড়ার? কিংবা টিআইবি, তাদের কি অথরিটি আছে? আমি তাদের অথরিটি নিয়ে প্রশ্ন উঠাচ্ছি। তারা কারা? কয়েকজন লোক যারা সুশীল সমাজের নাম করে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সুযোগ সুবিধা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে থাকে। তাদের কথাবার্তার প্রমাণ অবশ্যই তাদেরকে হাজির করতে হবে, তাছাড়া তারা আদালতে তাদের বিরুদ্ধে মামলা হবে। আপনি বলছেন ব্যবসায়ীরা খুশি না, আসলে চকচকে ব্যবসায়ীদের খুশি করা কোনোদিনও সম্ভব না, কারণ তারা জনগণের, গার্মেন্টসের কথা বলেন, গার্মেন্টস ব্যবসায়ী কোন, তারা বিএমডব্লিউ চালায়। যখন তাদের জননেত্রী শেখ হাসিনা এই 1600 টাকা বেতন থেকে 5300 টাকা গুলো মনে হয় তাদের জীবনের অর্ধেক খুলে নিয়ে চলে গেছে। তারা চকচকে জুতা পরে, চকচকে সুন্দর স্যুট পরে যখন বিএমডব্লিউ চালিয়ে জননেত্রী শেখ হাসিনার কাছে কমপ্লেন করতে গেল, উনি ওনার জুতার দিকে তাকিয়ে স্যুটের দিকে বলে, তোমার ওইটার দাম কত? এইটাই দিয়েই তো কয়েক হাজার মানুষের এক মাসের বেতন হবে, তুমি সেই ব্যাপারটা চিন্তা করো। এই জননেত্রী শেখ হাসিনা বেতন বাড়িয়ে তাদেরকে 8000 টাকা করেছেন। আপনার কষ্ট হয় যে ধরেন কিছু কিছু জিনিসের দাম নিয়ে কথা বলেছেন, কিছু কিছু বলেছেন যে কিছু কিছু বেড়ে গেছে, মানুষের ইনকাম বেড়ে গেছে, এই টাকারও চোখে পড়ে না। একজন রিক্সাওয়ালা আমরা ছোটবেলায় দেখেছি 30, 40, 50 টাকা ইনকাম করত। তারা নিজের পরিবারের জন্য 3 বেলা খাবারের জন্য অন্ন, চাল, ডাল কিনতে পারতো না। এখন আপনি যে কোনো রিক্সাওয়ালাকে বাইরে যে জিজ্ঞেস করেন, ইট মাথায় নিয়ে তারা যে জিজ্ঞেস করেন, তারা পরিবারের জন্য খাদ্য জোগাড় করে প্রতিদিন কিছু সঞ্চয় করছে। সুতরাং আপনাকে বলতে হবে ইনকাম বাড়লে খরচ বাড়বে। ভ্যাটের কথা বলেন, বিভিন্ন শুল্কের কথা বলেন, কাদের জন্য ভ্যাট? আমার সিরাজগঞ্জে আমি গত 6 দিন ছিলাম, এই 6 দিনের মধ্যে আমি প্রত্যেকটা বাজারে গেছি দ্রব্যমূল্য দেখার জন্য। রোজার দেশে সারা পৃথিবীতে মুসলিম বিশ্বে জিনিসপত্রের দাম বাড়ে, বিএনপির সময় সেই দামটা রোজার মাসে সবচেয়ে বেশি বাড়তো। এইবার বাজারে যে দেখেন, পত্রপত্রিকায় দেখেছি জিনিসপত্রের দাম বেড়েছে। আমি ব্যক্তিগতভাবে সাক্ষী, রেকর্ড আছে আমার কাছে। আমি ভোক্তা অধিকার দিয়ে নিয়ে গেছি বাজারে, প্রত্যেকটা বাজারে গেছি, যে জিনিসপত্র 2-1 টাকা কমেছে। আমি ব্যবসায়ীদের ডেকে ডিসি অফিসে ধন্যবাদ জানিয়েছি এবং তাদেরকে বলেছি আপনারা যে কাজটি করছেন আপনারা খুব ভালো কাজ করছেন, এইভাবে আপনারা চালু রাখবেন। আমরা এই কাজটি করেছি। কিছু কিছু ব্যাপার বলা হয় যে বার্নারের দাম 900 থেকে 750 টাকা, পৃথিবীতে বিরাট ক্ষতি হয়ে গেছে। বাংলাদেশের কত % মানুষ ন্যাচারাল গ্যাস দিয়ে চালায়? ঢাকা শহরে থাকেন তো গ্রামের খবর রাখেন না। রাজশাহী বিভাগের মানুষ, আমি সিরাজগঞ্জ ছাড়া আর কয়টি জেলায় আছে বলেন আপনারা? আপনারা এখন এলপিজি দেওয়াতে, তবুও ওই কাঠ না পাওয়াতে আপনারা আবার কাঠের ধ্বংস করেছেন। 2014 সনে সমস্ত গাছ টাছ কেটে রাস্তা অবরোধ করেছিলেন। এখন তো কাঠও পাওয়া যায় না, লাকড়ি নাই, কিভাবে চুলায় আগুন দিবেন? এখন তো এলপিজি আনি দেওয়াতে কোনোভাবে রক্ষা হয়েছে, না হলে তো ওই চাল আপনাদের চিবিয়ে খেতে হতো আপনাদের সামনেই, ওই রান্না করার কোনো সুযোগ থাকতো না। আর বিদ্যুৎ মূল্য ইউনিট বেড়েছে। বাংলাদেশের সাথে তুলনা করে দেখেন পার্শ্ববর্তী দেশগুলোর জন্য, বাংলাদেশ সরকার এখনো এর জন্য ভর্তুকি দিচ্ছে। জনগণের স্বার্থে জনগণের সরকার জনগণের জন্য ভর্তুকি দিচ্ছে। সুতরাং বাড়বে না কেন? আপনারা কি সব ফ্রি খাবেন নাকি? এটি হরিলুট করে খাওয়ার জায়গা নাকি? যে বিএনপি সরকার ক্ষমতায় আছে, কোনো কারো দায় দায়িত্ব নাই, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে, ক্যান্টনমেন্ট থেকে দল তৈরি করে, ওইভাবে দল চালানো। মানসিকতার পরিবর্তন করতে হবে, জনগণের সাথে থাকতে হবে। নির্বাচন আসলে নির্বাচন করবেন না, বিভিন্নভাবে এইসব কাজগুলো করতে পারেন। বাংলাদেশে 13 লক্ষ বেকার আছে, বছরে এখন নাকি বেড়ে 26 লক্ষ হয়েছে। মাননীয় জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী
তিনি 5 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করছেন। আমি আমার নির্বাচনী এলাকায় বলতে পারি ইনশাল্লাহ আগামী নির্বাচনের আগে কমপক্ষে 50,000 কর্মসংস্থানের ব্যবস্থা করছি, এবং আগামী বছর যদি ক্ষমতায় আসি ইনশাল্লাহ, যেটা বেগম খালেদা জিয়াও কিন্তু মেনে নিয়েছেন যে 18 সালের আগে কোনো নির্বাচন নাই, এই জন্য গতকাল উনি বলেছেন আগামী বছর আমাদের বছর। ঠিক আছে, জনগণের বছর, যদি জনগণের কন্ট্রাডিক্টরি হয়ে গেল, উনি বলছেন আমাদের এবং জনগণ কিন্তু ওনাদের সাথে নাই। যাই হোক, সে কথা বলতে চাই না। আর একবার যদি ইনশাল্লাহ সিরাজগঞ্জের মানুষ আবার ক্ষমতায় যেতে দেয় জননেত্রী শেখ হাসিনাকে, 3.5 লক্ষ লোকের কর্মসংস্থান ব্যবস্থা করবো, সেটা সিরাজগঞ্জের মানুষ বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। আব্দুল আওয়াল মিন্টু। ডক্টর মিল্লাতের পরে আমার টার্ন আসে না, তো এখন কথাটা হলো ডক্টর মিল্লাত রিয়েল টার্মটা কিন্তু রাজনীতি করে। তো এই রাজনীতিবিদদের সমস্যা যেটা সেটা হলো যে ওনারা সব কিছু অতিরঞ্জিত করে বলে বেশিরভাগ। এর আগের দিন মন্ত্রী সাহেব আমার খুব মন খারাপ করছেন যে আমি তখন বলছি যে নৈতিকতার এবং সব কিছুর উৎস কিন্তু রাজনীতি। আপনাদের ইস্যুও কিন্তু আজকে রাজনীতি এবং বাজেট। দেখেন, রাজনীতি কিন্তু অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, কিন্তু রাজনীতি অর্থনীতিকে বিকশিত করে, এবং রাজনীতি একদিকে যখন বিকশিত করে আরেকদিকে রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণও করতে হয়, এবং এটাই স্বাভাবিক। বাজেটও এটার একটা প্রক্রিয়া মাত্র, যে উনি ব্যয় কত করবেন এটা কিন্তু একটা নিয়ন্ত্রণের ভিতরে ওনাকে ব্যয় করতে হবে। উনি চাইলেই কিন্তু একটা বিরাট নাম্বার দিতে পারবে না, যেমন বাজেট ডেফিসিট একটা সহনীয় পর্যায়ে রাখতে হবে। রাজনীতি এবং অর্থনীতি এই দুটা অনেকটা সহোদর ভাইয়ের মতো, একটাকে ছাড়া একটা চলে না। একটু আগেই বললাম যে রাজনীতি অর্থনীতিকে বিকশিত করে আবার নিয়ন্ত্রণও করে। তো এখানে কিছু কথা আসছে, আমি চাইলেও কিন্তু ডক্টর মিল্লাতের সাথে এত কথা বলে পারবো না। সো আমি আগেই মানে একটু আস্তে করি, কি যে কথাগুলো আসছে সে কথাগুলো আমি উত্তর দিতে চাই, কারণ নাইলে যাদের উদ্দেশ্যে আপনি এই গোল টেবিল বৈঠক করছেন তারা কিন্তু বিভ্রান্ত হবে, এবং আমার মনে হয় এটা আমাদের জন্য শোভনীয় না। যেমন মন্ত্রী সাহেব বলছেন আনুপাতিক হার বেড়েছে, এটা আমি মানি, কিন্তু সাথে সাথে এটাও আপনাকে বুঝতে হবে এই যে নাম্বারটা দিল এটা বাস্তবায়নের অবস্থা কি। আপনি যদি 2011 সন দেখেন, বাজেটের বাস্তবায়নের হার ছিল 97%, যেই বাজেটটা ওনারা দিয়েছেন। 2012 সনে 93%, 2013 সনে 90%, 2014-15 সনে 84%, 2015-16 সনে 81%, আর 2016-17 সনে হইল মাত্র 76%। এখন পর্যন্ত আনটিল মার্চ, মানে যেটা বলো যে ঠিক আছে হলো, কিন্তু আমাদের ধারণা এবং সবাই যেটা বলছে যে এই বাস্তবায়নের আর 76 বা 77% উপরে হবে না। অর্থাৎ যে 400 কোটি টাকা, 4,000 কোটি টাকার আপনি বাজেট দিচ্ছেন, সেটাকে আমি ধরে নিতে পারি এটা এক ধরনের জনগণকে বিভ্রান্ত করা। এটা হবে মাত্র 3 লক্ষ থেকে 3,10,000 কোটি টাকা। কথাটা তো সবাই শুনতেছে, লিখেও রাখতে পারেন, আগামী বছর আবার আমরা একই চিৎকার দেওয়ার বাজেট নিয়ে। সো আপনি দেখবেন যে এটা বাস্তবায়নের হার 76-77 উপরে হবে না, বিকজ কোনো সূচকেই বলে না যে এটা পুরোপুরি বাস্তবায়নযোগ্য। 1 2 নম্বর হলো যারা মন্ত্রী সাহেব বলছেন যে ওনারা ঝুঁকি নিচ্ছেন। অফকোর্স উন্নয়নশীল দেশে ঝুঁকি নেওয়াটা হলো দরকার, এটাতে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু যেখানে প্রশ্ন হলো আপনি ঝুঁকিটা যখন নিচ্ছেন আপনি কতটুকু ডেফিসিট করে ঝুঁকি নিচ্ছেন, আর যে ঝুঁকিটা আপনি নিচ্ছেন কোথায় ঝুঁকিটা নিচ্ছেন। যদি আপনি বাজেট ঘাটতি করে যদি আপনি উন্নয়নশীল খাতে ব্যয় করেন, ইনভেস্টমেন্ট করেন, যে বিনিয়োগ ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টি করবে, যে বিনিয়োগ ভবিষ্যতে আরও বিনিয়োগের পরিবেশ সহায়ক হবে, বেসরকারি খাতকে উদ্যোক্তাদের সহায়তা করবে যেন আরও বেশি বিনিয়োগ করেন, তাহলে এটাতে আমাদের কোনো আপত্তি নাই। তবে 5% বাজেটের ঘাটতি দীর্ঘদিন কিন্তু রাখা যাবে না, বিকজ এটারও একটা কস্ট আছে ভবিষ্যতে। অতএব ঝুঁকি নিয়ে যদি আপনি ভালো কাজ করেন, যেটা ভবিষ্যতে এই বিনিয়োগের মাধ্যমে যদি আরও বিনিয়োগ আসে, আরও কর্মসংস্থান হয়, আরও ট্যাক্স ওনার রাজস্ব আহরণ করতে পারেন, তাহলে কোনো কিন্তু অসুবিধা নেই। কিন্তু যেখানে প্রশ্নটা হচ্ছে যে বলতে যে এটা লুটেরা নিয়ে একটা প্রশ্ন উঠছে, এটারও আমি একটা উত্তর দিতে চাই। কয়েকদিন আগে আমি একটা নিউজ পেপারে পড়ছি যে বাংলাদেশে অবকাঠামো খাতে পার কিলোমিটার খরচ হচ্ছে 123 থেকে 250 কোটি টাকা।
ইন্ডিয়াতে খরচ হচ্ছে, ভারতে খরচ হচ্ছে 90 থেকে 150 কোটি টাকা, পাকিস্তানে খরচ হচ্ছে 60 থেকে 110 কোটি, চায়নাতে খরচ হচ্ছে 90 থেকে 130 কোটি, মালয়েশিয়ায় খরচ হচ্ছে 60 থেকে 130 কোটি। তার মানে হলো বাংলাদেশে আপনি দেখেন কোনো দেশ থেকে ডাবল পার কিলোমিটার খরচ হচ্ছে। সেখানেই আমাদের সংশয় যে অপচয় হচ্ছে, লুট হচ্ছে, চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে। এটা থেকে আপনি বেরোবার আমি কোনো রাস্তা দেখি না। এখন ডাক্তার সাহেব যখন আসবে উনি বললে আমার কোনো কিছু বলার নাই। এখন আছেন কর্মসংস্থানের ব্যাপারটা। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বলছেন যে 2014-15 এবং 2015-16-তে কর্মসংস্থান হচ্ছে মাত্র 7 থেকে 8 লক্ষ লোকের। বাংলাদেশে যে কোনো লোক আপনি আবার অর্থনৈতিক সমীক্ষাতে আছে বাংলাদেশে প্রতি বছর 22 থেকে 23 লক্ষ ছেলে এবং মেয়ে কর্মক্ষম হইয়া চাকরির বাজারে আসতেছে। তো আপনি যদি বাজেটের মাধ্যমে মাত্র বা এমনি বা বিনিয়োগের মাধ্যমে যদি আপনি 7 থেকে 8 লক্ষ লোকের কর্মসংস্থান করেন, বাকি লোকগুলা কোথায় যাবে? যে জন্য আমি মনে করি বাংলাদেশে এখন যত লোক বেকার, এটা আমি আগে কোনোদিন দেখি নাই। সো আমাদের বাজেটের 3টা দিক আপনাকে দেখতে হবে। বাজেটের একটা কাজ কিন্তু বিনিয়োগ বাড়ানো, বিনিয়োগের জন্য একটা সহায়ক ভূমিকা পালন করা, যে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান হবে, দেশে সম্পদ সৃষ্টি হবে। হ্যাঁ, সম্পদ সৃষ্টিতে কিছু আপনি দেখছেন না সেই বিনিয়োগের পরিবেশটি ঘাটতি দেখছেন আপনি? আমি তো ঘাটতি দেখার দরকার নাই। গত কয়েক বছরে যদি আপনি যদি বিনিয়োগ দেখেন, তাহলে আমি আপনাকে বলতে পারি যে 2012 সনে ছিল 21.75% অফ দ্য জিডিপি, আর সেটা এখন হচ্ছে 22.19, অর্থাৎ 23% হল। তো 1% বাড়ছে, কিন্তু যেখানে বাড়ছে সরকারি বিনিয়োগ। মোট বিনিয়োগ যদি আপনি ধরেন, তাহলে দেখা যাচ্ছে যে ওই 28.39 থেকে এখন 30.87 আসছে, অর্থাৎ 2 পয়েন্ট বাড়ছে। কিন্তু প্রশ্ন যেটা হইল, সরকারি বিনিয়োগ করে অনেক অবকাঠামো খাতে, যেমন জ্বালানি অবকাঠামো, ভৌতিক অবকাঠামো, রাস্তাঘাট, বন্দর, সমুদ্র বন্দর, বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো, যেমন উনি বললো গ্যাস উত্তোলন থেকে আরম্ভ করি এলপিজি আনার জন্য বন্দর করা, তারপরে আপনার আছে এই আর্থিক অবকাঠামো। কিন্তু যেটা হলো সেটা হলো এই বিনিয়োগটা ইমিডিয়েট টার্মে দেশের জন্য সম্পদ সৃষ্টি করলেও কর্মসংস্থান সৃষ্টি করে না। ধন্যবাদ। এই জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হলে আপনাকে প্রাইভেট সেক্টরের বিনিয়োগ বাড়াইতে হবে, যেটা একদমই হচ্ছে না। এটা মন্ত্রী সাহেব বলতে পারবে যে এটা বাড়াতে, কিন্তু সরকার বিনিয়োগ বাড়ছে, এটাতে আমার কোনো দ্বিমত নেই। আর একটা দুটো আছে, আপনার কাছে আমি আবার আসবো। না, আরেকটা জিনিস আছে, প্রবৃদ্ধি নিয়ে অনেক কথা হচ্ছে। মন্ত্রী সাহেব বলছেন, আমরা বলছি যে প্রবৃদ্ধি হচ্ছে আমাদের 7.24%, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক আর অন্যান্য সংস্থাগুলো বলছে, আমি সিবিডিটিভির কাছেই গেলাম না দেশেরটা, ওরা বলছে যে অ্যাকচুয়ালি আমাদের হতে পারে 6.8%। আর এটাও বোঝা উচিত সবাই আমাদের যে এই প্রবৃদ্ধির হার যদি 1971 সন থেকে আপনি দেখেন, 71 সন যদি আমরা বাদ দেন, সে বছর কিন্তু অনেক বেশি হয়েছে, বিকজ যুদ্ধবিধ্বস্ত দেশ, টাকা পয়সা আসছে, আমরা অনেক করছি। সেখানে কিন্তু প্রতি দশকে আমাদের 1 থেকে 1.5% বাড়ছে প্রতি দশকে। সেটা করতে করতে এখন আমরা সাথে আসছি। ধন্যবাদ। সেজন্য আমি বলতে দেখেন এগুলি একটা ধারাবাহিকতার ব্যাপার। ধন্যবাদ। দর্শক, আপনার পরিচিতি বলুন সংক্ষেপে প্রশ্নটি। আমি মোহাম্মদ সোহেল সাহা রাজশাহী থেকে বলছি। আমরা তো আসলে সাধারণ জনগণ, তো আমাদের সাধারণ জনগণের একটাই প্রশ্ন হচ্ছে যে আমরা দেশের কল্যাণার্থে সরকারকে ট্যাক্স কর এবং বিভিন্ন ধরনের সহযোগিতা করতে অবশ্যই রাজি। তো আমাদের এই প্রস্তুত অর্থ বা এই ট্যাক্স করটা উন্নয়নের জন্য দেবো, কিন্তু সেটা যদি সঠিক পন্থায় ব্যবহার না হয়ে, যেমন শেয়ার বাজার কেলেঙ্কারি, অর্থ পাচার, ব্যাংক লুট, এর সবের পরিশোধের জন্য যদি আমাদের ঘাটক্রান্ত হয় মেহনতি মানুষের, তাহলে আমরা কোথায় যাব এবং কিভাবে থাকবো? তাহলে আমাদের আমাদের সঙ্গেই থাকুন। এম এ মান্নান এমপি, আপনি উত্তর দিবেন। তার আগে দুটি প্রশ্ন আপনাকে আমি করতে চাই। সেটি হচ্ছে সবচেয়ে আলোচিত বিষয় যে 15% ভ্যাট নির্ধারণ করা হয়েছে, এবং এ প্রসঙ্গে অনেকে বলেছেন যে এই বিষয়টি যদি করা হয় তাহলে বাণিজ্যের খরচ বাড়বে এবং নেতিবাচক প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে একটি প্রশ্ন। অন্যটি হচ্ছে যে 1 লক্ষ টাকা পর্যন্ত যে আবগারি শুল্কের বিষয়টি আসছে, অনেকে বলেছেন যে এটি সংবিধান পরিপন্থী এবং এটি কাঙ্ক্ষিত নয়, অনেকে বলবার চেষ্টা করছেন। আপনার কি ব্যাখ্যা আছে? হলো ভ্যাট 91 সালে যখন প্রথম শুরু করা হয় এই দেশে 15 দিয়ে শুরু করা হয়েছিল। এত বছর ট্রাঙ্কেটেড হাইয়েস্ট ছিল 15, বিভিন্ন সেকশনে বিভিন্ন রেট ছিল।
আমরা এটাকে রিফর্ম করে সংস্কার করে ইউনিভার্সালাইজ করেছি। এবার প্রথমে অনেক অনেক কষ্ট করে 12 সালে যখন নতুন ভ্যাট আইন করা হয় তখন এটাকে নতুন করে রিফর্ম করে আপগ্রেড করা হয়। এরপরে গত কয়েক বছর একটানা আমরা এফবিসিসিআই, এমসিসিআই, ডিসিসিআই সবার সঙ্গে, ব্যবসায়ী মহলের সঙ্গে, ঢাকার বাইরে চিটাগং আলোচনা করে আমরা এই পর্যায়ে এসেছি। 1 নম্বর। সেকেন্ড হলো ভ্যাট সারা বিশ্বে 169 দেশে এই মুহূর্তে ভ্যাট চলছে। সারা বিশ্বের গড় ভ্যাট হলো 14.8। এটা আমার মুখের কথা নয়, আপনি গুগল ইয়েতে বলেন না, গিয়ে দেখতে পারেন, ইয়েতে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। আমরা সেখানে 15 করেছি, অনলি 0.2 বেশি। নাম্বার 2, যেটা বলা হয় যে জনগণের উপরে চাপ পড়বে, আমরা বলছি পড়বে না। কেন বলছি? আমরা 80% লোককে ভ্যাটের আওতার বাইরে রেখেছি। হিসাব যদি জানতে চান, যত সব নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, কম দামি কাপড়, কম দামি জুতা স্যান্ডেল, কম দামি সাবান তেল, অর্ডিনারি চাল, ডাল, সবজি, পেঁয়াজ, রসুন, অল অফ দিস কমপ্লিটলি আউট অফ টাচ অফ ভ্যাট। নাম্বার আরও ইন্টারেস্টিং, শুধু এরা নয়, আপনার ঘরের পাশে যে দোকান, ছোটো ছোটো টং ঘর দোকান বিক্রি করে, এদের সঙ্গে কোনো আলাপই নাই। এখন একটা ভালো মানের জিনিস যেটা সোনারগাঁও হোটেল পাওয়া যায়, সেখানে আপনি ভ্যাট দিবেন। একই জিনিস যদি এই দোকানদার রাখে, আমরা তাকে বাধা দিচ্ছি না, এবং আপনি যদি কিনেন, এখানে আপনি ভ্যাট ছাড়াই এটি কিনতে পারবেন। তার মানে আমরা বিশাল একটা খদ্দের বাহিনীকে আমরা ভ্যাটের আওতায় আমরা রেখেছি। জীবন রক্ষাকারী ওষুধ ভ্যাটের আওতার বাইরে, বাস ফেয়ার ভ্যাটের আওতার বাইরে, লঞ্চ ফেয়ার ভ্যাটের আওতার বাইরে, ট্রেন ইকোনমি ক্লাস ভ্যাটের আওতার বাইরে। তাহলে কোথায় আমরা গেলাম বলেন? আমরা কিভাবে ভ্যাটের চাপটা গিয়ে পড়ে এর উপরে? নাম্বার 1। নাম্বার 2, আপনি একটা প্রশ্ন করেছেন যে অ্যাকাউন্টগুলোর উপরে আবগারি, 1 লক্ষ টাকা আবগারি ইন্টারেস্টিং হলো সবচেয়ে মিসইনফর্ম, সবচেয়ে ভ্রান্ত একটা প্রচার করা হচ্ছে আমাদের বিরুদ্ধে। এই আবগারি 47 যখন পাকিস্তান সৃষ্টি হয় বা তার আগে থেকে হতে পারে, আবগারি কিন্তু অ্যাকাউন্টে সবসময় ছিল, আলবৎ কম অ্যাকাউন্টে ছিল, তখন হয়তো 2 টাকা 1 টাকা কাটতো, বেড়ে বেড়ে এই পর্যায়ে আসছিল। বেড়ে বেড়ে আমরা যখন ক্ষমতায় আসি, আমরা এসে পেয়েছি 500 করে অন অল অ্যাকাউন্টস, সমান। আপনার 10,000 অ্যাকাউন্ট, 10,000 টাকার অ্যাকাউন্টে 500 টাকা, 1 কোটি টাকার অ্যাকাউন্টে 500 টাকা ছিল। সেটাকে আমরা এবার করেছি কি, আমরা গণমুখী সরকার। 80% অ্যাকাউন্ট এই দেশে হলো 1 লাখ টাকার নিচে, 80% আমরা খোঁজ নিয়ে দেখেছি। এদের জন্য আমরা সম্পূর্ণ যেটা 500 টাকা ছিল দিতে পারতাম, আমরা এটাকে আমরা এলিমিনেট করি, 0, কোনো পয়সা দিতে হবে না। তারপরে গিয়ে আমরা করেছি কি, 1 লাখ থেকে শুরু করে আমরা কয়েকটা ব্যাচ করেছি, করে আমরা 500কে করেছি 800 প্রথম ব্যাচে, তারপরে বেড়ে বেড়ে আমরা উপরে দিকে গেছি। সুতরাং ভ্যাটও অহেতুক ভুল তথ্য দিয়ে মানুষকে এটা বলা হচ্ছে। ভ্যাট কোনো মতেই এই ধরনের অ্যাকাউন্টসের উপরে কোনো বাড়তি খরচ নয়। আমি একটা কথা বলতে চাই বিনয়ের সঙ্গে, বিএনপির, ওকে বিএনপি বলি, এখন বলতে চাইনি এতক্ষণ, মিন্টু ভাই আমাদের সিনিয়র লোক, ব্যারিস্টার রুমানা, দে ডোন্ট নো দিস কান্ট্রি। ও পরিচিত দেশে আছেন এখন তারা। এই দেশ 6 যখন লেজে গোবরে হয়ে তারা ফেরে পালিয়ে গেছিলেন, তারপরে এই বাংলাদেশ কোথায় এসছে? ডু দে নো? সেই বাংলাদেশের গড় আয়ু কত, সেই বাংলাদেশের মাথাপিছু আয় কত, সেই বাংলাদেশে এখন পদ্মা সেতু বানায়, সেই বাংলাদেশে এখন এলএনজি এমআরটি বানায়, বিআরটি বানায়, ডিপ সি পোর্ট বানায়, ডাবল ট্র্যাক রেলওয়ে করে, রূপপুর নিউক্লিয়ার করে। এই বাংলাদেশ এখন বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে উড়ায়। এই বাংলাদেশ তারা চিনবে কেমনে? দে আর আনফ্যামিলিয়ার বলে আজকে এইসব উল্টাপাল্টা কথা হচ্ছে। দে হ্যাভ নো সেন্স অফ দ্য রিয়ালিটি, গ্রাউন্ড রিয়ালিটি সম্বন্ধে কিছু নাই। আর একটা কথা বলতে চাই, গণকের সঙ্গে তর্ক করে লাভ নেই। গণকের সঙ্গে তর্ক করবো না, এটা হইতে পারে, এটা হতে পারে না। আমাদের গ্রামে ছোটবেলায় শুনতে হবে, গণক নাকি বলতো, ও গণক ঠাকুর, আমাদের লোকাল জিনিস আবার জল কেমন হবে, বর্ষা কেমন হবে? নল তল বর্ষা, নল হলো একদম খাগড়া, নল তল বর্ষা। আচ্ছা ঠিক আছে, বর্ষাটা যখন ডুবে গেল আমি তো বলছি নল তল বর্ষা, আবার যখন ডুবলাম নেক্সট ইয়ার আমি তো বলছি নল তল বর্ষা। দুইটাই কাটে, নলের তল দিয়ে পানি গেলেও বর্ষা, নলের উপর দিয়ে পানি গেলেও বর্ষা। এই যে অনেকগুলো সংস্থা আছে, গণক সংস্থায় দুনিয়া ভর্তি। এই কত হাজার কোটি টাকা নিয়ে গেলো, নই হয়ে গেল, সকালে ঘুম থেকে উঠলে এইটা হয়, বিকেল ঘুম থেকে এইটা হয় না, নানান ধরনের অদ্ভুত সব রিসার্চ হচ্ছে। এইগুলো নিয়ে তর্ক করে পারা যাবে অবাস্তব। আর আমাদের সম্মানিত সংস্থা যেগুলো আছে, থিঙ্ক ট্যাঙ্ক, সিপিডি তো এমন কোনো নেগেটিভ কিছু বলেন নাই। আপনি জানেন এই সিপিডি 2009 সালে আমাদের প্রথম বাজেটকে বলছিল অবাস্তব, বিশাল আকার, বাস্তবায়ন সম্ভব নয়। এখন তারা এটা থেকে সরে গেছে, এখন ওইটার বলে না, তারা স্বীকার করেছে যে বড় বাজেট এখানে সম্ভব।
আর টিআইবি যেসব মন্তব্য আমি আজকে কাগজে পড়েছি, আমি যেটি ব্যাংকিং খাতের কথা বলেছে যে ব্যাংকিং খাতে লুটপাট আছে এবং চলমান দুর্নীতিকে সহায়তা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? ব্যাংকিং খাতে যে লুটপাটের কথা 2000 কোটি আপনারা রেখেছেন, প্রত্যেকটা মামলাধীন আছে, সাবজুডিস আছে। আপনি বলেন যে হলমার্ক, আপনি বলেন বিসমিল্লাহ গ্রুপ, আপনি বলেন যার যে যুবক না কি জানি একটা ডেস্টিনি, এমনকি এই যে আমার মানে বেসিক ব্যাংক, কোন লোক তো মারাই গেছে মামলার আন্ডার, বিলাতে মানে বিলাতে পালিয়ে গেছে, দেশে এই মুহূর্তে কয়েকজন জেলে আছে। সুতরাং প্রত্যেকটা কিন্তু মামলার আওতায় আছে। আমরা তো মামলায় হাত দিতে পারি না, আমরা তো মামলাকে সামারি ট্রায়াল, উই আর নট CMLA 1 CMLA 2 যে আমরা অর্ডার দিয়ে বলবো আগামীকাল সকাল থেকে একে ঝুলিয়ে দাও। আমরা CMLA হয়ে ক্ষমতায় আসি নাই, CMLA হয়ে আমরা যাবো না। সুতরাং আমরা আমাদের যেসব আইন কানুন আছে, ব্যারিস্টার মানে ফারহানা জানেন, এগুলো আইন কানুনটাকে আমরা অক্ষর অক্ষরে পালন করতে বাধ্য, এবং আইনের সোল হলো প্রক্রিয়া। করতে চাই, আমাদের একজন প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে টাকাটি ব্যাংকে থাকছে 1 লক্ষ টাকা, সেটি তো বৈধভাবে কর দেওয়ার পরে সংরক্ষিত থাকছে, যদি আপনি বলেছেন যে আগে থেকেই আবগারি শুল্ক কাটা হয়। একজন বলেছেন যে বৈধ সম্পত্তি আত্মসাতের শামিল এই আবগারি শুল্কটি। এই প্রসঙ্গে আপনার কি? এটা ওনার মন্তব্য, নাগরিকের নৈতিকতার প্রসঙ্গ তুলেছেন, সেটি বৈধভাবে আত্মসাতের শামিল। এই যে আমরা আবগারিটা নিচ্ছি, উনি বলছেন এটা যে আমরা কতখানি নৈতিক, আপনি না, অ্যাবসলিউটলি নৈতিক। রাষ্ট্র চালাতে গেলে আমাকে ট্যাক্স দিতে হবে না, কর দিতে হবে না, কিন্তু যে ট্যাক্স কাটার পরে কিভাবে এটি নৈতিক হতে পারে? ট্যাক্স কাটার পরে কোথায় হলো? আপনি আপনার ইনকাম ট্যাক্স দিবেন বিভিন্ন কিছু দেওয়ার পরে যে ওকে ওকে আপনি তো বলতে পারেন যে আমি তো ইনকাম ট্যাক্স দিয়েছি, এখন যে টাকা আছে আমার সব আমার পকেটের টাকা, আর কোনটায় আপনি যখন ইনকাম ট্যাক্স ক্লিয়ার করার পরে টাকা নিয়ে বাজারে যাবেন, আপনি ভ্যাট দিবেন না? আপনি তখন বলতে পারেন ভাই এই টাকা তো আমার ট্যাক্স টুক্স ক্লিয়ার করার পরে এই টাকা আমার কাছে আছে, ভ্যাট ট্যাট কোনো কিছু উঠতে নাই। এইগুলো তো হয় না। এগুলো রাষ্ট্র চালাতে গেলে, আধুনিক একটা রাষ্ট্র চালাতে গেলে, অন্ধকারের রাষ্ট্র চালান, 2005-এর আগের রাষ্ট্র চালান, 2005-এর 1 থেকে 5-এর লেজে গোবরের রাষ্ট্র চালান, যার আগা নাই মাথা নাই, সেই ধরনের রাষ্ট্র চালানো কিছু করতে পারবে। সায়েন্টিফিক আধুনিক রাষ্ট্র চালাতে হয়, আইনের শাসন চান, আইন মানতে হবে। ধন্যবাদ আপনাকে। আব্দুল রহমান মিন্টু, আপনি এই প্রসঙ্গে কি বলবেন, যেটা অনেকে বলছেন যে বৈধ সম্পত্তি আত্মসাতের শামিল এবং ট্যাক্স দেওয়ার টাকার উপরে আবার আবগারি শুল্ক গ্রহণ, নৈতিকতার কথা সঠিক আছে বলে মনে করেন আপনি? আপনার ব্যাখ্যাটা কি আছে? অর্থনীতিতে নৈতিকতার তো কোনো মানদণ্ড নাই। তবে একটা কথা আমি আপনাকে বলি এখানে, সেটা হলো আমার কাছে মনে হচ্ছে যে বাজেটে যখন আমাদের মন্ত্রী সাহেবেরা বা আমাদের রাজস্ব কর্মকর্তা হিসাব মিলাইছেন, এটা একটা গড়পড়তা হিসাব করে দিয়েছেন। যেমন একটু আগে ডক্টর মিল্লার সাহেব বললেন যে আমরা বিদেশি নির্ভর না। গত যদি আপনি কয়েক বছর দেখেন, 10 বছর ম্যাক্সিমাম আমাদের বৈদেশিক লোন দেখানো হয়েছে $2 to 3 বিলিয়ন। আর এবারে ওনারা হিসাব করছে 6.9 বিলিয়ন। শুল্ক প্রসঙ্গে যদি তো এখন সেজন্য এখন কত হলো, সরকার যেটা বলতেছে টাকা দরকার। সো যেমন ব্যাট বলতেছে বিএনপির আমলে, আমি মানি বিএনপির আমলে ব্যাট তো একটা পশ্চাৎমুখী ট্যাক্স, তারপর আমরা অ্যাকসেপ্ট করছি। কিন্তু এই জন্য যে তখন কথা ছিল যে ব্যাটের পরিধিটা আস্তে আস্তে বাড়াবে। এবারে যে নিয়ে মূল উচ্চবাচ্যটা হচ্ছে সবার মধ্যে, সেটা হলো পরিধিটা ওই 1000 পণ্য বাদ দিয়েছে। এর আগে ছিল যে এতগুলা পণ্যতে আমরা নেব, আর বাকিগুলো আস্তে আস্তে আমরা বাড়াবো। আর এবারে যেটা করছে যে 1000 পণ্য যদি আমরা বাদ দিই, তাহলে বাকি সবগুলোর ভিতরে ব্যাট নেব। তার মানে পরিধিটা একদমই অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আপনি কাস্টমে যদি আপনি বই দেখেন, তাহলে আপনি দেখবেন যে এখানে ওই হাজার হাজার পণ্য আছে। আরেকটা জিনিস বলে, আরেকটা জিনিস যে ডক্টর মিল্লার সাহেব বলছেন যে গ্যাস ফ্রি দেবো কিনা, ফ্রি পাবে কিনা, ওনাকে বোঝা উচিত যে গত বছর তেলের দাম বিদেশে কমে গেছে $120 থেকে আপনার 40, 50 বা এখন 52-তে আছে। কিন্তু আমাদের কি তেলের দাম কমাছে? একবার কমাইছে, আবার সবার অঙ্গীকার করছে জানুয়ারিতে আবার কমাবে। কিন্তু জানুয়ারিতে তেলের দাম কমাইলই না, উল্টা গ্যাসের দাম বেড়ে গেল। সেজন্য আমি বলতে দেখেন, এগুলির মানে বিভিন্নভাবে এগুলি জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, সেটার বিরুদ্ধেই আমরা কথাটা বলতেছি। এখানে যে সরকারে আসুক বাজেট দিবে, বাজেট বাস্তবায়ন করবে। আমাদের কথাটা হলো যে কথাটা সরকার বলবে সেটার জন্য জনগণ সত্য পায়, এই কথা দিয়ে আমরা তো একই প্রশ্ন। আর আরেকটা কথা আছে এখানে, এখন ওনার কথার পরে তো কথা বলা মামলা করে দিবে। ডক্টর মিলার সাহেব যে একটু আগে বললো যে
ওই এটা মিথ্যা কথা ওইটা মিথ্যা কথা, ওদের বিরুদ্ধে মামলা করে দিব। তো এখন আমরা যত কথা বলতে যে আবার না উনি যে মামলা করে দিই, এটা একটা ব্যাপার আছে। কাজী ফিরোজ রশীদ, আবগারি শুল্ক প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। বিভ্রান্ত করা আপনাদের পক্ষ থেকে কোনো অসম্ভব ব্যাপার না, বা আপনারা সবসময় করে থাকেন। সুতরাং মামলা করলে শত শত মামলা হবে, উনি আবার বলবে 27 অলরেডি ভাই 16টা আবার আছে। বলবে 27,000 মামলার কথা, তা 5টা মামলা বেড়ে যাবে। ধন্যবাদ 27,000 ধন্যবাদ আপনাদের। আর লাখ লাখ কাজী মামলা কি আমরা এখন ফিরোজ কি রশীদ, আছে? আপনি বলুন যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে আমানতের উপরে যে আবগারি শুল্ক বসানো হচ্ছে, এটি কতখানি নৈতিক ট্যাক্স কাটার পরে যেটা আলোচনা হচ্ছে ব্যাপকভাবে গণমাধ্যমে বিভিন্ন জায়গায়, এই বিষয়টি আপনার দৃষ্টিতে কি আছে? যদিও আপনাদের নেতা বলেছেন বাস্তবায়নের সংশয় শুনতেছিলাম, রয়েছে। আমার যা বলার তো আমি পার্লামেন্টে বলতে হবে, এইখানে রাত জেগে কেউ এখন আমরা শুনে না, এই জন্য আমি বাজেটের উপর পারদর্শী না, শুনতেছিলাম যারা আমাদের যখনই বাজেট দেয়, যারা সরকার থাকে তারা আমি প্রথম বলেছেন যে এর থেকে ভালো বাজেট হতে কখনো হয় না, এটা হলো উন্নয়নের বাজেট, সেরা বাজেট। আর যারা বিরোধী দলে থাকে তারা বলে দেশ মারার বাজেট, দেশ ধ্বংস হয়ে গেল। এটা হচ্ছে আমাদের একটা কালচার, হ্যাঁ, সংস্কৃতি হয়ে গেছে। এখন প্রশ্ন, দুই দল তো রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, আমরাও ছিলাম, আমাদের দুই চোখ দিয়ে আমরা পৃথিবীর সব কিছু দেখতে পাই, কিন্তু আমার নিজের চোখের মধ্যে যদি কিছু ঢোকে এটা কিন্তু আমি দেখতে পাই না। এইটা দেখার শক্তি আমার নাই, নিজের চোখ নিজে দেখার। তো যারাই ক্ষমতা যখন থাকে তারা কিন্তু তাদের ভুল ভ্রান্তি অন্যায় কোনো কিছু দেখতে পায় না, যেমন আমরা পাই নাই, আমরা দেখতে পাই নাই। আমি তো আমাকে নিয়ে বলতেছি, আরে সাহেব লাভ দিয়ে ওঠেন কেন, আপনারা নিয়ে আমার নিয়ে ওনাকে নিয়ে কথা বলতেছি, আমরা দেখি নাই, আমরা আমাদেরটা দেখতে পাই নাই, তারা তাদেরটা দেখতে পায় নাই। এখন ওরা ক্ষমতা আছে, তারাও দেখতে পাবে না। তবে সবকিছু কিন্তু জনতা দেখে, জনগণ দেখে, পাবলিক পারসেপশন একটা জিনিস আছে, তারা সবকিছু শুনে। আমার কথা শুনে আমি ওই প্রশ্ন আসতেছি, বাজেট ঘাটতি হচ্ছে যে আমি একটা কথা প্রথম একজন প্রশ্ন করছিল যে আমার নেতা বলেছিলেন যে এই যে বাজেট এইটা ঘাটতি বাস্তবায়ন সম্ভব না। আসলে সংশয় প্রকাশ করেছেন, সংশয় কিছুটা সংশয় করতেই পারে, কারণ 1,12,000 কোটি টাকা ঘাটতি আছে, এটা তুলতে হবে। এখন তুলতে হবে কোথায়? ভ্যাটের ভোক্তারা তো ভ্যাট দিবি, এটা মাস্ট। ভ্যাট দেয়, আমাদের দেশে কম দেয়, বিদেশে বেশি দেয়, এটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট, সেখানে সুবিধাও বেশি পাই। আমাদের শুরু করা হয়েছে অল্প দিনে, আস্তে আস্তে বাড়বে। এটা 40% হইলে কোনো আপত্তি নেই যখন দেশ ওই পর্যায়ে যাবে, কিন্তু আওতা তো কম, আপনার ভ্যাটের আওতা কিন্তু কম, আরও বেশি ইম্পোজ করা যায়, কিন্তু এইটা ছেড়ে দেওয়া হয়েছে। এখন যেটা হচ্ছে, যে ভ্যাটটা উঠবে ভোক্তারা ভ্যাট দিচ্ছে, মুশকিল হচ্ছে সরকার পাচ্ছে না। কেন পাচ্ছে না? আমাদের সিস্টেম লস। এখানে যে মেশিনে ভ্যাটটা নেবে, এই ধরনের মেশিন নাই, ওরা একটা চোতা দেয়, দিয়ে লেখে আমাকে ভ্যাট ধরে 15%, আমি টাকাটা দিয়ে খেয়ে চলে আসলাম, ওই বইটা ওরা দেখায় না গভর্নমেন্টকে। ওই কারসাজি করে যে একশ্রেণী আর্থিক খাতে দুর্নীতি এবং দুর্বলতা যে বলছিলাম, এইটা হচ্ছে ওই কর্মচারীর টাকাটা নিয়ে নেয় ভাগাভাগি করে। তা এটা সরকারের খাতে জমা হচ্ছে না। যতদিন পর্যন্ত না সরকার এখানে আধুনিক প্রযুক্তির মতো মেশিন না বসাতে পারবে, ততদিন তোমার ভ্যাটের টাকা 80% বা 75% খেয়ে যাচ্ছে কিন্তু অন্য বিষয়। ভ্যাট তো ওনারা যেভাবে ধরছে, এই যে অনেক টাকা বাড়বে এতে, কিন্তু বাড়বে না, আসলে চলে যাবে ওদের পকেটে। এই যে দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের গ্যাসের টাকা বেড়েছে, কিন্তু গ্যাস বৈধ সংযোগ যা আছে তার থেকে বেশি আছে অবৈধ সংযোগ। যদি কেউ আমাকে প্রশ্ন করে, আমি এই রাত্রেই আপনাকে নিয়ে দেখাবো না, গ্যাস তো আপনার দেশে নাই, আমাদের দেশে আছে। এইখান দেশে কি পরিমাণ যে অবৈধ সংযোগ গ্রামে গ্রামে মাইলকে মাইল নিয়ে গেছে, যেই ধাক্কা পড়ে কিছু কাটে নিচ দেয়, আবার কিন্তু শুরু হয়ে যায়। আমি যে বাড়িতে জিজ্ঞেস করি, না আমাদের 2,000 টাকা লোক আছে তুলে নিয়ে যায়। এইগুলো এই যে সিস্টেম নষ্ট কমিটি, যে ধরেন আমি 5 লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলাম, এই টাকাটা কিন্তু আমার দেখানো টাকা, আমাকে ইনকাম ট্যাক্স দিয়া বৈধ করে রাখতে হয়েছে, নাহলে তো পরের বছর ধরবে। ব্যাংক স্টেটমেন্ট আমার 23শে জুন দিতে হবে, কত ছিল, তো সেইটা কিন্তু আমার সব ট্যাক্স দেওয়ার টাকা, এটা ব্যাংকে রাখছি আমি আমানত হিসেবে, যে ওখান থেকে যে ইন্টারেস্টটা পাবো সেখান থেকে 10% আবার তার ইন্টারেস্টের টাকা ইনকাম ট্যাক্স কেটে রাখে। এখন আসলের উপর যদি আবার আবগারি ধরে, তো এইখানেই আমাদের প্রশ্নটা। এখন দেখেন, অপ্রদর্শিত টাকা আমরা বলে কালো টাকা, কালো টাকা মিলে কোনো টাকা নাই। আমি ফ্ল্যাট বিক্রি করতেছি ধরেন 1,80,00,000 টাকা, আমি কি নাম বিক্রি করতেছি মাত্র 60 লক্ষ টাকায়, এই টাকার দাবি কোথায়? আমি আপনার কাছে, ওনার কাছে বিক্রি করতেছি 60 লক্ষ টাকা দলিল করতেছি, আপনার কাছ থেকে দিচ্ছি 1,80,00,000 টাকা, অথবা অর্ধেক। এই যে টাকাটা, এটা কিন্তু আমার বৈধ টাকা, কিন্তু এই টাকাটা কিন্তু
না এইটা অপ্রদর্শিত, আমি প্রদর্শন করতে পারলাম না। হ্যাঁ, কালো টাকা এইটা আমাকে এখানে ইনভেস্ট করার সুযোগ দিতে হবে, যে আমরা তো এইভাবে করি। আপনি জমি ওইটাই তো খালেদা জিয়া করেছেন, ওই টাকাটাকে ট্যাক্স দিয়ে কালো টাকা করে নিয়েছেন। কথা যে আপনি এখন ভালো করেন না কেন? আপনি ইন্ডাস্ট্রি করেন, আপনি ইন্ডাস্ট্রিতে বলেন যে আমি এখানে আওতা বাড়াই দেবো, ইন্ডাস্ট্রি করতে দেবো। আপনি পর্যটন শিল্পকে বলেন, আপনি ব্রিজ বলেন যে এই ব্রিজটা আপনি করবেন, টোটালি আপনি নেবেন 5 বছরের। পিপিপিতে আসেন। আমি আরেকটি কথা বলে শেষ করব। শেয়ার বাজার, মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, ডিমিউনিলাইজেশন হয়ে গেছে, শেয়ার বাজার আধুনিকরণ করা হয়েছে। তা এই যে স্টক এক্সচেঞ্জকে, এখানে আমাদের 100% শেয়ার এক একজনের। আমি এখানে 38 বছর আছি। আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার নিতে হবে, 25% কাছে বিক্রি করতে হবে, এটা ম্যান্ডেটরি। আইপিওতে 35% আমি ছাড়বো, আর 40% আমি রেখে দেবো। এটা খুব ভাইটাল প্রশ্ন। জি বলুন। এখানে তো শতে হাজার হাজার কোটি টাকা আবার শেয়ার মার্কেটে লুটপাটের একটা আশঙ্কা। কেন আমি বলছি আগে থাকতে, যে ওনারা যদি এখনই হাত দেয় তাহলে এটা হবে না। একবার শেয়ার মার্কেটে যে অন্ধ অত্যাচার হয়েছে, এইবার মেম্বারদের উপর দিয়ে চলে যাবে। কারণ এই যে স্ট্র্যাটেজিক পার্টনার, এটা আসার কথা ছিল বিদেশিদের। আমরা কানাডাকে বলছি, নাসদাককে বলছি, জাপানকে বলছি, হংকং স্টক মার্কেটকে বলছি, তোমরা আসো, অ্যাটলিস্ট আমাদের 5% শেয়ার কেন। একটা বিদেশি কোম্পানি আসলে ভালো হবে মার্কেট। ইতিমধ্যে এরা তলে তলে একটা করছে স্টক এক্সচেঞ্জ। ওই যারা এই দুর্নীতির সাথে জড়িত ছিল এর আগে স্ক্যান্ডালের সাথে, তার লঙ্কা বাংলা হলো আমাদের একটা স্টেক হোল্ডার, এখানে স্টক এক্সচেঞ্জের মেম্বারশিপ। ধন্যবাদ। সে এখানে আমার কথা বলতে দেন, আপনি ফট করে কথা বলতে দেন, সবাই কথা বলছে, কয় আপনি মিনিট দেখেন, তাহলে এখানে আসবো না, আপনি সাইড দিয়ে চলে যাই। না আপনি বলুন, আপনি শেষ করুন। আপনি আপনি বলুন, বলুন আপনি কেন করেন? আপনি কি এটা সবাই কথা বলছে, আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে আছি। এই সব করবেন, ডাকবেন না, আসবো না, কি অসুবিধা কোথায়? জি বলুন। আপনার যাই ক্যালকুলেটর কথা উঠাবো, আপনি বলুন, যাই দুর্নীতি কথা উঠাবো, আপনি সরে যেতে চান কেন? জি আপনি বলুন। এইখানে 30 টাকা উঠেছে, আমার 1800 কোটি হলো মূলধন, পেড আপ ক্যাপিটাল। অর্থমন্ত্রী সাহেব আছেন, ভালো বুঝেন, ওনারা বুঝবেন, সবাই শিক্ষিত লোক। 18 কোটি যে কোম্পানি মূলধন হয়, আমার ফিক্সড ডিপোজিটে 1200 কোটি রেখেছি ব্যাংকে। আমার একটা বিল্ডিং এর দাম কত? 1000 কোটি টাকা। সেখানে আপনি আমার শেয়ারটার দাম 30 কোটি টাকা, 30 টাকা অনলি। আর যে কোম্পানি শেয়ারটা রাখছে, অকশন দিছে, তার শেয়ার দাম 150 টাকা। লঙ্কা বাংলা, সে হলো আমার টেক হোল্ডারটা, আমার কোম্পানিতে। অর্থাৎ জমিদার স্টেটের কি বলে এটাকে, যে খাজনা উঠায়, সে যদি জমি দিয়ে স্টেট কিনতে চায়, এর থেকে গরিত কাজ কিছু হইতে পারে না। আমরা তো এখানে বিদেশিদের আনবো, সেখানে একটা করিয়া কাজটা সিকিউরিটি করবে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ আছে, কমিশন আছে, তাদের কাজ হচ্ছে আমাদের উপরে খবরদারি করা। তা তাদেরকে আপনি বলে দেবেন, তাদের কাইন্ডলি জানাবেন যে এইটা জানি এই অন্যায় না করে, টোটাল মার্কেটটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। এইটাই আমার কথা। আমি আমার নিজের স্বার্থে বলি নাই, নিজের স্বার্থে বললেই এখানে এটা তো গভর্নমেন্টের কোনো ব্যাপার না। এই জুয়ারিরা যদি এই কাজ করে, আমাদের অর্থমন্ত্রী কিন্তু সাহিত্যিক, সুসাহিত্যিক, উনি সব সাবজেক্টের উপর পারদর্শী। না, আমি কি বলি, মাঝে মাঝে হয়তো একটু কথা বলে ফেলান, কিন্তু কথাগুলো সত্য। তা এখানে তো এটা আবার সেই জুয়ারি আসর বসবে। অতএব এইটাকে আপনাদের এখনই করতে হবে, যাতে এইটা টাকা নিয়ে যাবো আমি এখান থেকে বিদেশে, এই টাকা তো 30 টাকা হবে না, বিদেশের টাকা যাবে, এক্সট্রা মানিটা এখানে রাখা কোনো যায় না, কারণ এটা তো কালো টাকা হয়ে গেল। কিন্তু সরকারের উপর দায়িত্ব পড়বে, সমস্ত স্টক মার্কেট বন্ধ হয়ে যাবে, আপনার মতিঝিলে আন্দোলন হবে, সরকার জবাব চাই। সরকার জবাব দেবে কিভাবে? সরকার গিয়ে দেখাশোনা করে, সরকার দেখার জন্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দিছে, একটা বোর্ড আছে। অতএব যা কিছু হবে সরকারের উপর দায়িত্ব। সরকার সব দেশের সব দায়িত্ব নেয় না, দায়িত্ব সবার নিতে হয়, এটা আমি বলছি। ধন্যবাদ আপনাকে। আমি একটু রিপ্লাই দেই আমাদের যে আব্দুল ওয়াহাব মিন্টু সাহেবের একটা কথা। উনি বলেছেন বিনিয়োগ হবে কিনা, বিনিয়োগের পরিবেশ আছে কিনা। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে রাজনীতির নামে যে শৃঙ্খলা ভঙ্গের দিন ছিল, সেই সংস্কৃতি কিন্তু শেষ হয়ে গিয়েছে। জ্বালাও পোড়াও করে, আন্দোলন করে, সহিংস রাজনীতি করে দেশের অর্থনীতির 12টা বাজানোর দিনও কিন্তু শেষ। একটা জিনিস এখানে উল্লেখযোগ্য, বিএনপি কিন্তু প্রত্যেকবার বাজার দেওয়ার পরে, আওয়ামী লীগ যখন বাজার দেয় সরকার, তখন হরতাল ডাকে। এবার কিন্তু আমরা কোনো হরতালের চিত্র পাই নাই।
অতএব হ্যাঁ ধন্যবাদ দেই এই জন্য যে এখন হরতাল দিয়ে তো হরতাল হবেও না, যাই হোক মানবে না তো হ্যাঁ সেটাই, যাই হোক তবু তো দেয় নাই, সেটাই সদিচ্ছা। আরেকটা কথা হলো যেটা বলি, আমাদের ফিরোজ ভাইকে বলেছে, ফিরোজ ভাই বলেছেন আমি একদম শেষ করে দিচ্ছি। ফিরোজ ভাই বলেছে যে বিএনপি আওয়ামী লীগেরটা দেখে না, আওয়ামী লীগ বিএনপিটা দেখে না। কিন্তু আমি বলি যে ফিরোজ ভাই আমরা আওয়ামী লীগ আমাদেরটাই দেখি। আপনি দেখেন, আপনি নিজে অভিজ্ঞ, অত্যন্ত সিনিয়র, পার্লামেন্টে কিভাবে আমাদের দলের যারা এমপি বাজেটের উপর বক্তব্য দিচ্ছে, কোনটা উচিত কোনটা অনুচিত কোনটা সূক্ষ্মভাবে আমরা বিচার বিশ্লেষণ করেছি। সেই ক্ষেত্রে আবগারি কর আসলেই থাকবে কি থাকবে না সেটা আমরা এখনো বলতে পারছি। এটা তো প্রস্তাব করা হয়েছে, বাজেট পাস হবে নিশ্চয়ই বিস্তারিত আলোচনা করার পরে, তখনই সেটা দেখা যাবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা বলেছেন, প্রস্তাবিত বাজেট এটা। আর আরেকটা কথা বলি, ফিরোজ ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলি, পুঁজিবাজারের কথা বলা হয়েছে। এবারকার বাজেটে পুঁজিবাজার খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়কে কিন্তু করমুক্ত করা হয়েছে, এবারকার প্রস্তাব দেওয়া হয়েছে যেটা। আরেকটা হলো পুঁজিবাজারের সব ধরনের যে সেবা সার্ভিস আছে সেগুলোর ফিতে যে ভ্যাট নেওয়া হতো সেটাতেও কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। রুমিন ফারহানা, আপনি 30 সেকেন্ডে বলুন, 30 সেকেন্ড আপনাকে শেষ করতে হবে। আমরা যে ব্যাংকিং খাতে যে বিভৎস লুটপাটের কথা আমরা চিত্রটা তুলে ধরেছি, সেখানে তারা বলেছেন গ্লোবাল ফাইন্যান্সিয়াল রিপোর্ট বলেন বা টিআইবি বলেন বা সিপিডি বলেন, এগুলো আসলে তেমন কোনো আজগুবি কথাবার্তা বলে, তারা সঠিক রিপোর্টটি দেয় না। তো আমি তাদেরকে অনুরোধ করব তারা গবেষণা লিগ খুলুক, সেই গবেষণা লিগ থেকে আমরা তথ্য পাবো এবং সেই মতো আমরা কথা বলবো। আরেকটি বিষয় বলি, ব্যাংকিং খাতে লুটপাটকে এখন জায়েজ করার জন্য এখানে পরিবারতন্ত্র কায়েম করা হয়েছে। ব্যাংক কোম্পানিজ অ্যাক্টে পরিবর্তন আনা হয়েছে। আগে একটি পরিবার থেকে দুজনের বেশি সদস্য পরিচালক হতে পারতেন না, এখন 4 জন সদস্য ব্যাংকের পরিচালক হতে পারেন এবং আগে একাধিক ক্রমে মানে একত্রে 2 টার্মের বেশি অর্থাৎ 4 বছর তারা 6 বছরের বেশি তারা থাকতে পারতেন, এখন 3 টার্ম করা হয়েছে অর্থাৎ 9 বছর তারা একসাথে পরিচালক থাকতে পারবেন। অর্থাৎ একটি পরিবারের 4 জন সদস্য যদি একত্রে 9 বছর একটি ব্যাংক শাসন করে তাহলে আর সেই ব্যাংকের কি থাকতে পারে সেটা তো সহজেই গম। আরেকটি বিষয় হাবিবে মিল্লাত সাহেব বলছিলেন যে দ্রব্য মূল্যের কথা এবং গ্যাসের চুলার কথা। আসলে গ্যাসের চুলা আমরা রান্না করবই বা কি, আমাদের চালের এখন যেই দাম সেটা বিশ্বের সর্বোচ্চ দাম। বাংলাদেশের মোটা চাল সবচেয়ে নিম্নমানের যে চাল সেটার দামও এখন 48 টাকা কেজি, যেই চাল এখন ভারতে 33 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। প্রথম আলোতে হেডিং হয়েছে সর্বোচ্চ দাম এখন বাংলাদেশের চালের। বাংলাদেশ এখন বিদেশে চাল রপ্তানি করে। 48 টাকায় যদি মোটা চাল কোথাও পাওয়া যায় সেই প্রমাণটি আগামী সপ্তাহে দিতে হবে। কালকে সকালে আমার সাথে বাজারে যাবেন আপনি, কালকে সকালে আমার সাথে আপনি যে চাল খান সেটা 50 না, সেটা 90 টাকা হতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই। আরেকটি করেছেন, আপনারা দাবি করেছেন বিভিন্ন ব্যাংক কেলেঙ্কারির কথা, সত্যি কথা সেটার জন্য সঠিক বা ব্যাঠিক লিখ তৈরি করার দরকার নাই। আপনারা বলেছেন আপনাদেরকে প্রমাণ করতে হবে, অন্য কেউ এটা প্রমাণ করবে না, অবশ্যই আপনাদেরকে প্রমাণ করতে হবে এবং যুক্তিসঙ্গতভাবে প্রমাণ করতে হবে। আপনারা বললে প্রমাণ করতে হবে, অথবা এই কাজটি করা সম্ভব হবে না। আমাদের এই সময় নিয়ে আপনাদের এই কাজটি আপনারা না করবেন। আপনারা যেহেতু অভিযোগ এনেছেন, অভিযোগ প্রমাণ করার দায়িত্ব আমি একটা কথা বলি, আপনারা আপনাদেরকে প্রমাণ করতে হবে, এই প্রমাণ করার দায়িত্ব আমাদের নয়। আপনি বলুন, আপনি শেষ করুন। আমি একটা কথা বলি, তার বিচারটি দুনিয়াতে সব দেশে এবং অন্যান্য বিচারের মতোই হবে। আপনাদের মতো না যে ক্ষমতায় থাকার সময় জিয়াউর রহমানের বিচারও বন্ধ করে দিব, সেই বিচার আমরা সময় দিতে পারছি না। আপনি বলুন। শুনেন, এই সরকার আমাদের বিচার খুব ভালো হচ্ছে। আপনি আপনার শেষ বক্তব্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমি তো আমরা যেটা মনে করি, আমাদের একদম সময় নেই। আমরা যেটা মনে করি যে গত এই কয়েক দেশে বছরে 500 কোটি টাকার উপরে যারা লোন নিছে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যেন টাকা ফেরত দিতে না হয় 2 বছর। এটা কি আপনি আপনাদের মতো কয়েকজন ব্যবসায়ী, আপনার মতো আপনার মতো ব্যবসায়ীরা কি করেছেন সেটা বাজেটে আপনারা ভালো ওকে, কিছুই ঠিক দেখেন আছে। নাই। আচ্ছা, যদি এটা আমি সামাজিক আপনি কথা। বলেন শেষ করতে হবে, টাইম হয়ে গেছে। আমাদের এসব 30 কথা সেকেন্ড শেষ আসলে করুন। কিছুই আপনি দেখেন না, নারীর কল্যাণ। নুরজামান বক্তা, আমি সময় দিতে পারছি না আপনাকে। আমি মান্নান, আপনি না, কিছু না, আমার এবং বিশেষ বলার নয়। আমরা গত 7 বছরে এই দেশের অর্থনীতিকে ধারাবাহিকভাবে একটা উচ্চ পর্যায়ে নিয়ে গেছি। সেই ধারাবাহিকতা রক্ষায় আমরা একটা অন্যতম শ্রেষ্ঠ বাজেট দিয়েছি এবং আমরা একটা উচ্চ মালভূমিতে আছি। আরও শিখরে আমরা যাব। আমরা আশা করি আমরা এটাকে বাস্তবায়ন করে আগামীতে আরো ভালো ফল নিয়ে আসতে পারবো। ধন্যবাদ আপনাদের সবাইকে গোল টিভির অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্ত অনুষ্ঠানের পুনঃপ্রচার হবে সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। আগামী সপ্তাহে আবার অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।
বিদেশি পত্রিকার মাধ্যমে জানতে পেরেছে। সেই কেন্দ্রীয় ব্যাংক লুটের তদন্তের প্রতিবেদনও কিন্তু এখন আমরা পাইনি। এই অর্থমন্ত্রী সেই বিষয়েও কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তার আমলে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 1,18,000 কোটি টাকা, যেই ব্যাপারে তিনি এই বাজেটে কোনো রকম কোনো কথা বলেননি। আপনি জানেন যে সরকারি ব্যাংকগুলোতে মূলধনের ঘাটতি দেখা দিয়েছে। এই যে ব্যাংক লোপাট হয়ে যাচ্ছে, তার ফলে যা হয়েছে সেটা হচ্ছে মূলধনের ঘাটতি, এবং বর্তমান মূলধনের ঘাটতি এসে দাঁড়িয়েছে 14,700 কোটি টাকা। এই বাজেটেও কিন্তু উনি 2,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এই মূলধন ঘাটতি পূরণে, যেই বিষয়টিতে কিন্তু তিনি অত্যন্ত সুচতুরভাবে তার বাজেট বক্তব্যে এড়িয়ে গেছেন। ব্যাংক লুটের এই মহোৎসব নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়েছে, তখন তিনি সাংবাদিকদের বলেছেন লুটপাট সব দেশেই হয়, অর্থাৎ লুট করাটা জায়েজ, এখানে না জায়েজ কোনো বিষয় নাই। এই অর্থমন্ত্রীর আমলে আপনার কালো টাকা বলেন, বিনিয়োগের স্থবিরতা বলেন, অর্থনীতির অস্থিতিশীলতা বলেন, ব্যাংকিং খাতের মধ্যে যে চরম নৈরাজ্য চলছে তার ফলে বলেন, দেশ থেকে পাচার হয়ে গেছে 6,06,868 কোটি টাকা। সুতরাং যা আমাদের 2 বছরের যে বাজেট তার সমান, প্রায় তার সমান, এবং আমাদের যে রিজার্ভ বর্তমানে আছে তার প্রায় 2 গুণেরও বেশি। সুতরাং এমন একটি অর্থমন্ত্রী তার বাজেটকে উজ্জ্বলতম বলবেন, তার জীবনের শ্রেষ্ঠতম বাজেট বলবেন, সেই ব্যাপারে বিস্মিত হবার কিছু নেই। কিন্তু আপনি যে কথাটি বলছেন অন্যদের চোখে এই বাজেটটি কেমন, এটা যদি আমরা বিশ্লেষণ করি, এই বাজেটকে দিনে দুপুরে ডাকাতি বলেছেন আহসান এইচ মনসুর, যিনি নির্বাহী পরিচালক পলিসি রিসার্চ ইনস্টিটিউট। টিআইবি এটিকে বলেছে দুর্নীতি বান্ধব বাজেট, এবং তারা বলেছে যে করদাতাদের উপরে বৈষম্যমূলকভাবে কর আরোপ করা হয়েছে, কালো টাকার বৈধতা দিতে অসাংবিধানিক সুযোগ তৈরি করা হয়েছে, মেগা প্রকল্পের ব্যয় নিয়ন্ত্রণ হ্রাসে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নাই। সুতরাং এই বাজেট যেটা করবে সেটা হচ্ছে লুটেরাদের পক্ষে কাজ করবে এবং দুর্নীতিকে প্রশ্রয় দেবে। আমি শুধু আরেকটি কথা বলে শেষ করছি, এইটা হিসাব মেলাতে অবাস্তব একটি তথ্য সমৃদ্ধ বাজেট বলে এটাকে দাবি করেছে সিপিডি। আমি যে 3টি উদাহরণ দিলাম তার একটিও কিন্তু কোনো রাজনৈতিক দল থেকে আসেনি। সুতরাং তারা যে কোনো রাজনৈতিক এজেন্ডা বা ভোটের লক্ষ্যকে সামনে রেখে এই কথাগুলো বলছে তা নয়। হাবিবে মিল্লাত, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরও। আপনি জানেন আজকে একটি ঐতিহাসিক দিন। আজকে থেকে প্রায় 50 বছরেরও বেশি আগে 1966 সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের দিনে 6 দফা ঘোষণা করেছিলেন, এবং সেই 6 দফা স্বাধিকার আন্দোলন, গণ অভ্যুত্থান, পরে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থান ঘটে। আজকে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা সেই 6 দফা আন্দোলনের সাথে জড়িত ছিলেন। যাই হোক, বাজেট নিয়ে কথা হচ্ছে। বাজেট সত্যিকার অর্থে বাজেটটি নিয়ে ঘরে বাইরে অনেক কথাই হচ্ছে। কেউ বুঝে বলছেন, কেউ না বুঝে বলছেন, কেউ কেউ হয়তো বা শুনেই বলছেন। সবচেয়ে আমার অবাক লাগে কোনটি জানেন? আপনিও বললেন, বেগম খালেদা জিয়া বলেছে চুরির সুযোগ তৈরি করার দেওয়ার বাজেট, এবং সাথে সাথে এটা বলেছেন লুটেরাদের বাজেট। এইটি ভালো কথা। উনি বাজেটটি ডিক্লেয়ার করা হলো ইফতারের কিছুক্ষণ আগে। আমাদের কাছে একটি মুখ বন্ধ করা, সিল করা একটি ইনভেলপ এসেছিল প্রত্যেকটা সংসদ সদস্যের কাছে। অর্থমন্ত্রী যতক্ষণ পর্যন্ত না বাজেটটি ডিক্লেয়ার করেন ততটি খোলার কথা, বন্ধ করা ছিল। আমরা সেটি খুলে দেখে বাজেটটি শুনতে শুরু করলাম। তিনি ইফতারের সময় এই কথাটি বললেন। আমার পক্ষ থেকে প্রশ্ন হচ্ছে, তিনি বাজেটটি পুরো না পড়ে, আর বাজেটটি পড়তেও কিন্তু কয়েক ঘন্টা সময় লাগার কথা, 1-2 মিনিটের মধ্যে কিন্তু বাজেটটির কোনো ডিক্লারেশন দেওয়া সম্ভব না বা ঘোষণা পক্ষে বিপক্ষে। আমাদের দেশে নিয়মই হচ্ছে কোনো বাজেট হলেই আমরা সরকারি দল রাস্তায় নেমে পড়বো যে জনগণের জন্য এর চেয়ে ভালো বাজেট আর হতে পারে না। আর বিরোধী দল ব্যানার তৈরি করা আছে 2 দিন আগে থেকে, লোকজন ভাড়া করা আছে টাকা পয়সা দিয়ে, যে এটা হচ্ছে জনগণকে মেরে ফেলার জন্য বাজেট, জনগণ মারার বাজেট। এই হচ্ছে বাংলাদেশের প্রতিক্রিয়া। খালেদা জিয়া সম্বন্ধে আমার এত বড় নেত্রী আমার মন্তব্য করা ঠিক না, তবে ওনার যে শিক্ষাগত যোগ্যতা এবং ওনার যে ধ্যান ধারণা আমি গত 25-30 বছরে দেখে আসছি, উনি 2 মিনিটের মধ্যে বই না পড়ে এই কথাটি কিভাবে বললেন আমি আজকে পর্যন্ত বুঝতে পারিনি। উনি যদি বাজেটটি পড়ে কোনো যুক্তিসঙ্গতভাবে কোনো কথা বলতেন, অবশ্যই বাংলার জনগণ আমরা সেইগুলো মেনে নিতাম। কিন্তু তিনি যে কথাগুলো সময় সুযোগ বুঝে বললেন বা ওনার দলের লোকজন বলছেন, তাদের কথাবার্তা বুঝতে আমার কষ্ট হচ্ছে। এ কারণেই তারা, আমি তো বুঝতে পারি না যে 4,266 কোটি টাকার বাজেট, বাংলাদেশের ইতিহাসে এত বড় বাজেট এর আগে কখনো হয়নি। বিএনপির সর্বশেষ যে বাজেটটি হয়েছিল 2006 সনে, সেটি ছিল 70,000 কোটি টাকারও কিছু কম। তাদের ধারণাই নেই যে বাংলাদেশে কোনো সরকার 8 বছরের মাথায় আমরা যে বাজেট দিয়েছিলাম
তার 6 থেকে 7 গুণ বাজেট দিতে পারে এবং তার ইমপ্লিমেন্টেশন করতে পারে। তাদের কোনো ধারণা নাই তো সরকার চালানোর জন্য যে একজন ভিশনারি লিডার দরকার আছে, সে ক্ষমতাই তাদের নাই। তাদের ক্ষমতা হচ্ছে লুটপাট, তাদের ক্ষমতা হচ্ছে হাওয়া ভবন, তাদের ব্যাপারটি হচ্ছে যে কিভাবে মানি লন্ডারিং করে দেশের টাকা বাইরে নিয়ে যাওয়া হয়। আমি বলি না সেটা বন্ধ হয়েছে, কখনোই বন্ধ করা সম্ভব না। দুর্নীতিবাজ সব সরকারের সময় থাকে, আমাদের সরকারের সময় আছে, কিন্তু বাংলাদেশে 5 বার চ্যাম্পিয়ন বিএনপি হয়েছে, অন্য কোনো সরকার এই গৌরব অর্জন করতে পারে নাই। সুতরাং আপনাদেরকে বুঝতেই হবে, আপনারা যে বাজেট করেছিলেন সর্বশেষ 70,000 কোটি টাকার বাজেট, এবার মহিলাদের জন্য, উনি একজন মহিলা, ওনার বলা উচিত ছিল যে মহিলাদের জন্য এই বাজেটে কি করা হয়েছে। মহিলাদের জন্য ওই 70,000 কোটি টাকার সাথে আরো 42,000 কোটি টাকা যোগ করে 1,12,000 কোটি টাকা শুধু মহিলাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, মহিলাদের স্বাবলম্বী করার জন্য, তাদের ক্ষমতায়নের জন্য, তারা যাতে বেশি সুযোগ পায়, তারা যেন সোশ্যাল সেফটি নেটওয়ার্কের মধ্যে আসতে পারে। এই একটি কথা অন্তত মহিলা হিসেবে উনি বললে আমি খুশি থাকতাম। বাজেটের সব খারাপ, কিন্তু একটাও কি ভালো জিনিস নাই যে বিএনপি দেয় একটা সরকার, অবশ্যই সমালোচনা থাকবে, কিন্তু সেই সমালোচনা যদি গঠনমূলক না হয়ে উদ্দেশ্য প্রণোদিত হয় তখন আমরা আহত হই। একটা ওনারা বলতে পারতেন, যারা সমালোচনা করলেন যে এটা করা, এই করাটা ঠিক হয় না, এটা আরেকটু এটা করতে পারতেন, এটা আরেকটু বাড়াতে পারতেন, কমাতে পারতেন, বা আরেকটা খাত থেকে আরেকটু বেশি দেওয়া, এগুলা বলতে পারতেন। কিন্তু ওনারা কি করলেন, সেই চর্বিত চর্বণগুলোই বললেন। এখন একটা প্রবাদ আছে, একটা যে পাগলা শাকন আর আসনে, কথা কিন্তু অনেকটা সেরকমই হয়ে গেল। ওনারা বলেছেন যে কালো টাকা সাদা করেছে, তো কালো টাকা বাংলাদেশে কে সাদা করেছে? জরিমানা দিয়ে। সেটা আমরা জানি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ওনার আমলের যে অর্থমন্ত্রী ছিলেন জনাব সাইফুর রহমান সাহেব, উনিও কালো টাকা জরিমানা দিয়ে সাদা করেছেন। এখন ওই যে বলি যে আমরা তো বলতে চাই না, কিন্তু বারবার সাক্ষ্য, পাগলাকে মনে করিয়ে দেওয়া হয় সাক্ষ্য নাড়ে। আরেকটা কথা হলো, টাকা পাচার কারা করেছে, কাদের টাকা আদালতে প্রমাণিত হয়েছে, দেশে ফেরত এসেছে, সেটাও তো সবাই জানে। তারপরে ওনারা বলেছেন ৭৬,০০০ কোটি টাকা নাকি কারা পাচার করেছে। ওনারা এই ধরনের আনঅথেন্টিক কথা বললে তো হবে না, ওনারা যথেষ্ট সম্মানিত লোক। কোন আদালতে কোথায় প্রমাণ হয়েছে যে ৭৬ কোটি টাকা কে পাচার করেছে? অতএব এভাবে কোনো অথেন্টিক্যালি না হয়ে কোনো কথা কি বলা ঠিক? আমার তো মনে হয় না সেটা কোনো গ্রহণযোগ্য হবে। এখন আমি মূল আলোচনায় আসি। দেখেন, আজকে যে বাজেটটা দেওয়া হলো এইবার, এই যে প্রথম যে জুন মাসের 1 তারিখে, সেই বাজেটের আকার নিয়ে ওনারা কথা বলেছেন। এখানে ওনাদের মধ্যেই কেউ কেউ বলেছেন যে বিশাল বড় আকারের বাজেট, এটা কি বাস্তবায়ন করতে পারবে? আবার ওনাদের মধ্যে কেউ বলেছেন যে এটা তেমন একটা বড় বাজেট না। এখন বাজেটের পরিমাণ যাই হোক, এটা সত্য যে 4,266 কোটি টাকার বাজেট, এবং গত বছরে ছিল 3,40,605 কোটি টাকার বাজেট। এখন ওয়ার্ল্ড ডিজনি একটা কথা বলেছেন, ইউ ক্যান ড্রিম ইট, ইউ ক্যান ডু ইট। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে আপনি আগাইতে পারবেন না, আপনাকে ঝুঁকি নিতে হবে। এবং বাংলাদেশ এখন এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছে, অর্থনৈতিকভাবে সব দিক দিয়ে, মর্যাদার দিক থেকে বাংলাদেশ ঝুঁকি নেওয়া শিখে গিয়েছে, ঝুঁকি অতিক্রম করতে পেরেছে, এবং ঝুঁকি মোকাবেলা করার সাহস বাংলাদেশের, নৈতিক মনোবল বাংলাদেশের এখন আছে বলেই বাংলাদেশ এটা নিচ্ছে। আজকে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে ওনারা বলেন যে কে কি বাজেট নিয়ে কে কি মন্তব্য করেছে। আমি সেই ব্যাপারে একটু আসি না কেন। আমি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির উনি চেয়ারপারসন, উনি কি বলেছেন সেটা আমি সবাই শেষে আসবো। প্রথমে আমি বলি যে ওনারা বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব এরশাদ সাহেবের কথা, উনি বলেছেন যে আমরা 30 সেকেন্ড পর বিরতিতে যাব, আপনি আপনার কাছে ফিরে আসবো, আপনি শেষ করুন আপনার বক্তব্য। হ্যাঁ, উনি বলেছেন যে ব্যবসায়ীরা বাস্তবায়ন যোগ্য নাকি সংশয় আছে, এটা বলেছেন। তারপরে আরো কে কে বলেছেন, সিপিডি কি বলেছে, প্রস্তাবিত বাজেটের লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে আমরা একমত, তবে বাজেট বাস্তবায়নে রাজনৈতিক সহায়তা দরকার। তারপরে কি বলেছে আরো, বাংলাদেশ আওয়ামী লীগ বলেছে উন্নয়ন এবং গণমুখী বাজেট। এখন আমি আসি যে সিপিডি কি বলেছে। সিপিডিও কিন্তু বাজেট সম্পর্কে ভালো মন্তব্য করেছে। আর সিপিবি কি বলেছে, সিপিবি বলেছে যে এটি ধনিক শ্রেণীর জন্য বাজেট বলেছে। আর সবশেষে আমি আসি বেগম খালেদা জিয়া, উনি কি বলেছেন, উনি বলেছেন যে এই বাজেটে নাকি যে লুটপাটের বাজেট, এটা পকেট, নিজেদের পকেট ভারী করার বাজেট। এবং উনি আরো একটা কথা বলেছেন যে এই বাজেটে নাকি দুর্নীতির করার সুযোগ আছে। এখন আমার কথা হলো যে ওই বারবারে একটা কথা বলি যে রতনে রতন চিনে, মানিকে মানিক চিনে। উনি আর কোনো দোষ ত্রুটি খুঁজে পেলেন, উনি দুর্নীতির গন্ধটা পেলেন, আর কিছু উনি দোষ ত্রুটি ধরতে পারলেন না।
তার মানে কি? দুর্নীতি উনি খুঁজতে যান, নেগেটিভটা উনি কেন দেখেন? তার মানে এই কি যে ওনারা সব জায়গায় শুধু দুর্নীতি দেখেন? ওনারা 5 বার চ্যাম্পিয়ন হয়েছেন, নিজেরা দুর্নীতি করেছেন, দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন, এই জন্য কারো কোনো বাজেট দিলে সেটার মধ্যে শুধু দুর্নীতি গন্ধই পান। আমাদের মধ্যে আবার কেউ কেউ বলেছে কি আমাদেরটা নাকি রাজনৈতিক বাজেট, কেউ বলেছে নির্বাচনী বাজেট। বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছে নির্বাচনী বাজেট এটা আমাদের না, কারণ নির্বাচনের আগে আরেকটি বাজেট দেওয়া হবে, সেটি কোনো নির্বাচনী, অতএব এটি কোনো নির্বাচনী বাজেট না। আর আমাদের এই বাজেটে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করতে শিক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং দেশকে অর্থনৈতিকভাবে উন্নয়নের জন্য শিল্প খাতকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে। বক্তা, আপনার কাছে আমি আবার আসবো, একটি বিরতিতে যাই, তারপর আবার আসবো আপনার কাছে। দর্শক, আপনারা দেখছেন RFL গোল্ড টিভির একটি বিরতি। বিরতির পর আবারও আলোচনায় সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত RTVর বিশেষ আলোচনা RFL গোল্ড টেবিলে। আপনাদের সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আলোচনার বিষয় রাজনীতিতে বাজেট, বাজেটে রাজনীতি। এই পর্যায়ে বলবেন অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তান, যে কথা আপনি শেষ করতে পারেন। শেষ করছি তো আরেকজন কে কি বলল বাজেট নিয়ে, তাদের প্রতিক্রিয়া আমি বললাম। আরেকজন আছেন বাংলাদেশ আম জনতা খেলাফত পার্টির চেয়ারম্যান, উনি কি বলেছেন এটা একটু শুনি আমরা। উনি বলেছেন এবারের বাজেটে ব্যাংকে টাকা আমানত রেখে বসে বসে সুদ খাওয়া বন্ধ করার যে উদ্যোগ নেওয়া হয়, আমানতকারীরা সুদ খেয়ে গুনাহগার হবার পরিবর্তে টাকা উপার্জনের জন্য উৎপাদনমুখী বিকল্প আয় করতে বাধ্য হবেন এবং রাষ্ট্রের মধ্যে কর্মসংস্থানের সৃষ্টি হবে। মানে উনি বলেছেন যে ইসলামে সুদকে হারাম ও ব্যবসাকে হালাল করা হয়েছে। বাংলাদেশের অধিকাংশ মানুষ ব্যাংকে টাকা আমানত রেখে সুদের টাকায় আরাম আয়েশে দিন কাটিয়ে অলস জাতিতে পরিণত হচ্ছিল এবং অনুৎপাদনশীল কার্যকলাপে জীবনের মূল্যবান সময় নষ্ট করে চলেছিল। উৎপাদনশীল কোনো খাতে তারা অলস টাকা বিনিয়োগ করছিল না। এটা হলো ওনার মত। এখন আমি একটু বলি যে ভ্যাটের কথাটা যে বলা হয়েছে, অ্যাকচুয়ালি এই ভ্যাট কিন্তু 1991 সালে বিএনপি সরকার আমলেই এই ভ্যাট চালু করা হয়। তখন হ্যাঁ প্রথমবারের মতো অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু বিএনপি সরকার এই ভ্যাট থেকে পিছু হটে নাই। ওটা বড় হ্যাঁ। এখন আমার কথা হলো যে এই যে ভ্যাট, আজকে যে ভ্যাটের কথা হলো, ভ্যাট আইন যে কার্যকর হয় এটা কিন্তু এখন নতুন করে না। 2012 সাল থেকে বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে যে ভ্যাট আইন, নতুন ভ্যাট আইন নিয়ে আলোচনা হয়েছে এবং ভ্যাট আইন বিধিমালা নিয়ে আলোচনা হয়েছে। তো এখন এইবারের যে ভ্যাট আইন, সেটাতে নতুন ভ্যাট আইনে ভ্যাট অব্যাহতির সীমা 30 লাখ টাকা থেকে বাড়িয়ে 36 লাখ টাকা এবং টার্নওভার করের সীমা 80 লাখ টাকা। হরতাল করেছিলাম 6 দফার জন্য। 6 দফা ছিল ঐতিহাসিক, ওই 6 দফার ভিত্তি করেই 70 নির্বাচন হয়েছে এবং সেই 6 দফার ভিত্তি করে বিদেশ স্বাধীন হয়েছে। ওই 6 দফা আন্দোলনে ঘনিষ্ঠভাবে আমরা অংশগ্রহণ করেছিলাম। ঢাকা শহর সেদিন আপনারা যদি ইতিহাস ঘেঁটে দেখেন যে অত বড় ওই হরতাল, মানে এত স্মরণকালের মধ্যে আর কখনো অত বড় হরতাল, ওই ধরনের হরতাল দেখে, সেই হরতালের মধ্যেও কিন্তু গুলি চালিয়েছিল। আপনারা এই তেজগাঁই মনুমে হত্যা হয়েছিল নুরুল সিদ্দিকীর কোলে, সেই লাশ যখন কলেজে গেল, আমাদের ছেলেরা তখন সমস্ত এলাকা যখন নিয়ে গেছিল, ইপিআর গুলি চালিয়েছিল মোনাম খান নির্দেশে। আমি তাদের স্মরণ করতেছি। এখন আমি বাজেটে চলে আসি। আসলে বাজেটে প্রত্যেক সরকারই একটি রাজনৈতিক দর্শনের প্রতিফলন। সব সরকারের বাজেট একরকম হবে না। এখন বাজেটের যে আকার এবার হয়েছে 4,260,000, এই যে অঙ্কটা, এটা আমার কাছে খুব বড় মনে হয় না, কারণ 16 কোটি মানুষের দেশে এই বাজেট এখনো অত বড় না। আমাদের সব দিক থেকে যদি আমরা বিচার করি, তাহলে এই বাজেট যদি আমাদের অর্থনৈতিক খাতগুলোকে যদি শৃঙ্খলার মধ্যে আনা যায়, তো এর চেয়ে বেশি বাজেট আমরা করতে পারবো। আগামী বছর হয়তো 5,000 কোটি টাকা বাজেট আমরা করতে পারবো মিনিমাম, যদি আমাদের অর্থনৈতিক শৃঙ্খলাটা আনা যায়। এখন মাননীয় মন্ত্রী যেটা বলেছেন, এই যে আমাদের সরকারি 7টি ব্যাংক মূলধন ঘাটতি হয়েছে, মূলধন ঘাটতির প্রধান কাজ হচ্ছে যে তারা লোন দিচ্ছে, ব্যাড লোনগুলো দেওয়ার পরে করে কি, এই লোনগুলো সময় মতো পরিশোধ করে না। ব্যাংক থেকে লোন নিয়ে গেছে, ব্যাংকে পরিশোধ করে নাই, তাই পরিশোধ না করে যে কাজের জন্য নিয়েছিল, যে ইন্ডাস্ট্রি করার কথা ছিল অথবা যে কাজে নিয়েছিল, ওইখানে ব্যয় করে নাই। এইখানে হইলো দুর্বলতা। এই যে শৃঙ্খলা অভাব আর্থিক খাতে, এই যে কিছু কর্মচারী যোগ সাথে এই কাজটা করা হয়, তখন তারা ঋণের পর ঋণ করতে থাকে, তখন সরকারের কিছু করার থাকে না, তখন তারা কি রিশিডিউল করে। ঠিক আছে, তোমাকে রিশিডিউল করলাম, আশ্বাস দিয়ে থাকো, দেয় না, এই টাকা নিয়ে বিদেশে পাচার করে দেওয়া হয়। এটা সব সরকার আমলে সব সময় হয়ে আসছে। তখন বাজেট কম ছিল, কম গেছে, এখন বেশি যাবে।
কিন্তু এইটা একটা মাত্রা আছে, মাত্রা ছাড়িয়ে গেছে। 7টি সরকারি ব্যাংক মূলধন ঘাটতিতে গেছে। বাংলাদেশ ব্যাংকের 800 কোটি টাকা হ্যাকিং হয়ে গেছে। এই টাকাটা আজও আমরা ফেরত সব আনতে পারিনি। এটা কিঞ্চিত আসছে, এটা প্রসেসে আসছে, কিন্তু জানি না এটা আসবে কিনা। এবং সবচেয়ে বড় কথা, যারা হ্যাকিংয়ের সাথে জড়িত, আমাদের এখানে কেউ ছিল কিনা সেইটাও এতগুলো কমিটি হয়েছে আজ পর্যন্ত আমরা স্পষ্ট জানতে পারিনি। আমাদের এই সবচেয়ে বড় জিনিস অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, তো এই সবগুলো নিয়ে কিন্তু আমাদের দেশের উন্নয়ন ঘটেছে, অস্বীকার করার কিছু নাই। আমার দেশটা তো একদমই, আপনি নিজে জানেন, আপনাকে স্যার এখানে বলে লাভ নাই, দর্শকের জন্য বলতেছি যে পানির দেশ, বিল অঞ্চল। আমরা বলি বিল, ওরা হাওর বলে। তো বিল এখন আর বিল নেই, সেই বিল এখন উঁচু হয়ে গেছে, চারিদিকে বাঁধ দিয়ে, রাস্তাঘাট করে, বাড়ি ঘরের মধ্যে দিয়ে ইলেকট্রিফিকেশন গিয়ে, এবং যে বাড়িতে কোনোদিন আমাদের দেশে ট্রেনের ঘরই কম ছিল, এখন প্রত্যেকের বাড়িতে সেমি পাকা, অর্থাৎ চারিদিকে ওয়াল উপরে একটা ট্রেন। এটা ফ্যাশন হয়ে গেছে, বহু লোক বিদেশে গেছে। আমাদের দেশ থেকে আগে ঢাকা আসতো না, স্টিমারে চলে আসতো হয়তো 2 দিন বসে, এখন ঢাকা সকালে এসে বিকেলে চলে যাচ্ছে। এই যে মানুষের উন্নতি ঘটেছে, উন্নয়ন ঘটেছে দেশের, এইটা সরকারের একার ব্যাপার না। একজনে ফাউন্ডেশন করে, আরেকজনে 5 তলা করে, আরেকজনে 7 তলা করে, কেউ 10 তলা করে যায়, কেউ সময় পেলে 20 তলা করে। ফাউন্ডেশন তো হয়েছে স্বাধীনতার পর থেকে, এই পর্যায়ে এসে গেছে। আমি শুধু এক সরকারের সমস্ত করছে এটা আমি বলবো না, সমস্ত সরকারের উন্নয়ন হচ্ছে একটা ধারাবাহিকতা। তা আমি মনে করি যে এই বাজেটের সব থেকে চমৎকার বাজেট। এখানে দেখেন আমাদের এই যে দুস্থ ভাতা, বেকার ভাতা, মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, বাড়িঘর করে দেওয়া মুক্তিযোদ্ধাদের, আমাদের ভাতা সব দিচ্ছে, কিন্তু এটা তো বাজেট থেকে যাচ্ছে। কিন্তু এইখানে দুর্বলতা আমি দেখতেছি একটা ভ্যাট, এটা মান্য মন্ত্রী বলতে পারবেন, আমি এই জটিল বিষয় একদম অনভিজ্ঞ। একটি প্রশ্ন যে আপনাদের চেয়ারম্যান বলেছেন যে এই বাজেট বাস্তবায়নের সংশয় আছে, হোসেন সাহেব বলেছেন, আমি আপনার কথা শুনবো। একজন টেলিফোন আছেন। দর্শক আপনার পরিচয় দিয়ে সংক্ষেপে বলুন প্রশ্নটি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, প্রশ্নটি বলুন। আমি সৌদি আরব থেকে মোহাম্মদ সেলিম বলছিলাম। জি বলুন। আমার বক্তব্য হচ্ছে, প্রশ্ন হচ্ছে মাননীয় প্রতিমন্ত্রীর কাছে, অর্থ প্রতিমন্ত্রীর কাছে। আমার নিজের অর্থায়নে আমি সৌদি আরব আসছি, এবং আমি এখান থেকে প্রপার চ্যানেলে টাকা বাংলাদেশে পাঠাই, ওইখান থেকে বাংলাদেশ গভর্নমেন্ট ট্যাক্স কাটে। এখন আবার কেন আমার 1 লাখ টাকা ব্যাংকে থাকলে ওইখান থেকে 800 টাকা কাটবেন, এবং এটা কতটুকু যুক্তিসঙ্গত? ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। আপনি এটা উত্তর দিবেন, আপনার কাছে আমি আসবো, আপনি উত্তর দিবেন। মানে যদি ভুলে যাই, বলুন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি বলুন। আপনাদের উপরে বিদেশি রিমিটেন্সের উপরে কোনো ট্যাক্স কাটা হবে না, আপনার ট্যাক্সের বাইরে সম্পূর্ণভাবে। এইগুলা যেটা বলা হচ্ছে আবগারি, 500 টাকা থেকে 800 টাকা করা হয়েছে, 1 লাখ টাকার উপরে যাদের অ্যাকাউন্ট, অনলি আমাদের দেশের মধ্যে যারা স্থানীয় আমরা এরা যারা আছে, আপনাদের ভাই চিন্তার কোনো ব্যাপার নেই, নিশ্চিত থাকেন। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট নুরজাহান বেগম মুক্তা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ RTV দর্শকদেরকে। আমি প্রথমেই, যেহেতু আজকে 7ই জুন আমাদের যে 6 দফা দিবস, আমি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতাকে স্মরণ করছি। সাথে সাথে আমার বাবা যিনি ছিলেন MP আবু জাফর মঈনুদ্দিন, যিনি একজন সহযোদ্ধা ছিলেন, ওনাকে আমি স্মরণ করছি। তো আজকে আমার এই এতক্ষণ যে আলোচনাতে এখানে অনেক অভিজ্ঞজন আছেন, মুরব্বীজন আছেন, যারা সমালোচনা করলেন একটা বাজেট যখন, বা এই ধরনের রাজপথের বিরোধী দলের কাছ থেকে শুনতে পাবো যে একটা ভালো কিছু নাই, আপনারা করের কথা বলেন। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, যে বলেন যে এই সুযোগ সৃষ্টি দুষ্ট লোক এই কথা বলে, আর একটি বাজেটের লক্ষণীয় বিষয় আপনারা একটা লোক এখন পর্যন্ত বলেননি, সেটা বিদেশি নির্ভরতাকে কমিয়ে আনা হয়েছে। মাত্র 1% কিছু বিদেশি অনুদান আমরা এই বাজেটে নিব, অর্থাৎ 98% বেশি হচ্ছে আমাদের, 98% বেশি হচ্ছে আমাদের দেশীয়, প্লাস কিছুটা 8% লোন, অর্থাৎ 90% হচ্ছে আমরা দেশের উপর তাকিয়ে আছি, আমাদের দেশের যেগুলো উন্নত বিশ্ব করে থাকে। যদি কেউ অশিক্ষিত হন, ভালো নেতা না হন, দুর্নীতিবাজ হন, তার মাথায় প্রথমে এই ব্যাপারটি আসবে, এটা হয়তো দুর্নীতির দিকে যেতে পারে। কিন্তু আমার নিজের পায়ে দাঁড়াতে হলে, বাংলাদেশের মানুষকে জনসেবা দিতে হলে, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক দিতে হলে, অবশ্যই বাজেটকে নিজের মতো করে করতে হবে। আপনি তো আসবেনই, কিন্তু এই কথাগুলোর আমি অবশ্যই জবাব চাইবো এরপরে আপনার কাছে। আবার আপনি আসবো আব্দুল আওয়াল মিন্টু। আমার ডক্টর মিল্লার সাহেব যে কথাগুলো বলছেন, ওর পরেও তো কথা বলা একটু মুশকিল। উনি কতগুলা জিনিস টেনে এনেছেন এখানে। অবশ্য আপনার
যেই আজকের মূল প্রতিপাদ্য সেটাও কিন্তু বাজেটের রাজনীতি বা রাজনীতির বাজেট। বাজেট একটা রাজনৈতিক দলিল বটে, এটাতে অস্বীকার করার কোনো কিছু নাই। বিকজ বাজেটের মাধ্যমে একটা সরকার তার অর্থনৈতিক দর্শন দেখানোর চেষ্টা করে, সংস্কার করার চেষ্টা করে, ভবিষ্যতের লক্ষ্য উদ্দেশ্য অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে লক্ষ্য এবং উদ্দেশ্য বিবৃতি করার চেষ্টা করেন। কিন্তু ওর সাথে যে কথাগুলা ডক্টর মিল্লার সাহেব বলছেন আমার মনে হয় একটু বলা দরকার, যে শিক্ষিত অশিক্ষিত জিনিসটা টেনে আনাটা মনে হয় ঠিক হয় নাই। একটা কারণে দুনিয়াতে বহুত জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, ছিলেন এবং ভবিষ্যতেও আসবেন, যাদের মাস্টার ডিগ্রি সার্টিফিকেট নাই, এবং আনফর্চুনেটলি মাস্টার ডিগ্রি ধারেই কোনো অভাব নাই কোনো দেশে, কিন্তু জ্ঞানী এবং গুণী ব্যক্তির খুব অভাব। অথবা আমি মনে করি জ্ঞানী এবং গুণী ব্যক্তিদের যখন এই ধরনের আমরা বলি অশিক্ষিত বলে সাইডটা করার চেষ্টা করি, সেটা কিন্তু খুব আমার কাছে মনে হচ্ছে এটা কোনো শোভনীয় কিছু না। তো আমি এই জন্য ওই কথাগুলো বেশি বলতে চাই না। তবে একটা কথা বলি, ওনারা বারবার বলে বৃহত্তম বাজেট। বাংলাদেশের ইতিহাসে কোনো বছর কি বাজেট তার আগের বছর থেকে ছোট ছিল? 1971 সন থেকে কেউ কি বলতে পারবে যে তার পরের বছরের বাজেটটা আগের বছর থেকে কম ছিল? তো এটাকে সবচেয়ে ইতিহাসের বড় বাজেট, এটা বরং আমি মনে করি একটা কম শিক্ষিত লোকের গুণাগুণ, যে বাজেট সবসময় কিন্তু বড় হয়, এটা কখনো ছোট হয় না। বিকজ দেশের জনসংখ্যা বাড়ে, দেশের অর্থনীতি প্রবৃদ্ধি বাড়ে, দেশের মোট অর্থনীতি মানে জিডিপি বাড়ে, অতএব বাজেটও বড় হবে। আমি মনে করি বাংলাদেশে 163 বা 64 মিলিয়ন দেশে যে দেশের এখন জিডিপি প্রায় 162 থেকে 165 বিলিয়ন ডলার, সেখানে 4 লক্ষ কোটি টাকার বাজেট খুব বড় বাজেট বলে আমার কাছে মনে হয় না। আপনি যদি অন্য দেশের উন্নত দেশগুলোর ইতিহাস দেখেন, তাদের জিডিপির হারে বাজেট অনেক অনেক বেশি, আমাদের এখনো 8-9% ভিতর আমরা আছি। তো অতএব এটাকে পৃথিবীর সব মানে আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট, এটা আমি মনে করি এগুলি হলো অজ্ঞতার পরিচয়, এগুলি জনগণকে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা। এইখান থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বের হয়ে আসতে না পারবো, অতক্ষণ পর্যন্ত যারা আসলে দেশকে উন্নয়ন করার কথা বারবার বলছেন, তারা কিন্তু দেশকে পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। এটা কিন্তু খুব ভালো কথা না একটা দেশের জন্য। তারপরে আপনি আসেন লুটপাট। লুটপাটটা সভাপতি আমরা বলবো, বাংলাদেশের ইতিহাসে মানি লন্ডারিং কথা ডক্টর মিল্লা সাহেব বললেন, এটা তো আমরা বলতেছি না, একটা আন্তর্জাতিক সংস্থায় বলছে যে বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়েছে, ৭৬,০০০ কোটি টাকার মতো পাচার হয়েছে, আন্তর্জাতিক সংস্থা বলছে এক বছরে। এত বড় লুটপাট কি আর কোনোদিন হয়েছে? অর্থ পাচার হয়েছে কোনোদিন? বরং ওটা বলতে পারেন যে সবচেয়ে বড় অর্থ পাচার হয়েছে। এই অর্থ পাচারের হোতা কারা? কি বিরোধী দলের লোকেরা? আমাকে বলতে বাধ্যই হচ্ছি, এই অর্থ পাচারে হতে হইলেও সরকার সমর্থক গোষ্ঠী, যারা ব্যাংক থেকে লুটপাট করে বিদেশে নিয়ে যাচ্ছে। এখন আসেন আপনি ব্যাংকের অবস্থা। রুমিনা বলছেন যে সরকারি ব্যাংকগুলোতে মূলধনের ঘাটতি। আমি তো মনে অনেকগুলো বেসরকারি খাতেও মূলধনের ঘাটতি। মূলধনের ঘাটতি কখন হয়? যখন ওই ব্যাংকের আয় দেওয়ার পুরো আয়কে যখন আপনি নন পারফর্মিং লোন, যেটা ব্যাড লোন, সেটার এগেনস্টে যে প্রভিশন করতে আইন অনুযায়ী, প্রভিশনিং পুরো আয়কে প্রভিশনিং করার পরেও যখন ঘাটতি থাকে, সেটা মূলধন থেকে যায়, অর্থাৎ মূলধনের ঘাটতি। তো আপনি বছরের পর বছর আপনি মূলধন ঘাটতির জন্য পয়সা দিয়ে দেবেন সরকারি অফিসে, সরকারি ব্যাংকগুলোকে। এটাকে আমরা কি লুটপাট বলবো না? এই লুটপাটের হোতা কারা? ব্যাংক কেন সরকার যারা যারা এই ব্যাড লোন মানে মন্দ ঋণের যারা হোতা, তাদের নামগুলো সরকার প্রকাশ করে না? তাহলে তো আপনি বুঝতে পারবেন এরা কোন রাজনীতি করে, কারা এদেরকে মানে সহায়তা করতেছে। আপনি যদি বাংলাদেশের শুধু শ্রেষ্ঠতম বাজেট, তো অবশ্যই যদি বলতে হবে আপনার কাছে আবার না, আমি শুধু একটা জিনিস আপনাকে একটু বলি, গত কয়েক বছরে ওনারা কতটুকু মূলধন এই লুটপাটের জন্য সরকারি ব্যাংকগুলোকে শুধু মূলধন দিয়েছে, এটাই আপনি দেখেন। মানে টোটাল এ পর্যন্ত ৯,০০০ কোটি টাকা দিছে, আর এবছর রাখছে আরো ২,০০০ কোটি টাকা। কেন?
কোনো একটা লোকের কি শাস্তি হইতে আপনি দেখছেন? কোনো একটা লোককে এই যে হলমার্ক আমরা বলতেছি এখানে, আমি তো চিনি না, 3,000 কোটি টাকা নাকি নিয়ে গেছে, কত টাকা ফেরত দিয়েছে এ পর্যন্ত, কিন্তু কখনো কি ফেরত দেবে এগুলি? তো সেজন্য আমি বলতেছি যে একটা বাজেটে যেটুকু আমি বুঝি সেটা হলো বাজেট ব্যবসা এবং বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের প্রত্যেকটা ব্যবসায়ী সংগঠন বলতেছে এই বাজেট আমাদের ব্যবসা বাণিজ্য সহায়ক বৃদ্ধিতে সহায়ক করবে না। বলেছে যে ব্যবসায়ী বান্ধব বাজেট হয়েছে, এ পর্যন্ত কি বলেছে ব্যবসায়ীরা? আমি তো শুনি নাই, আপনি শুনতে পারেন। 2, একটা গোষ্ঠী বলতেছে এটা এই বাজেট সাপোজ টু অত রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করা, রপ্তানিকারকরা বলতেছে ভাই আমার উৎস কর বেশি, আমার এই বেশি, আমার আমি আবার আসবো আপনার কাছে, আমি এই কথাগুলো শুনবো। আর সবচেয়ে বড় জিনিস যেটা ডক্টর মিল্লার সাহেব বললেন যে কেউ বুঝিও বলে বুঝিও বলে না। বাংলাদেশে যদি আমি কোনো ভোটার বা কোনো জনগণকে বলি যে বুঝে না, এটা মনে হয় এই কথাটা বলা ঠিক না। বাংলাদেশের লোক যে কোনো মন্ত্রী এমপি থেকে অনেক বেশি বুঝে ভাই, তার নিজেরটা সে নিজে বেশি বুঝে। ধন্যবাদ আব্দুল আল মিন্টু। আসবো আপনার কাছে আবারও। এম এ মান্নান এমপি, আপনার কি বক্তব্য আছে? ধন্যবাদ আপনাকে। আমরা তো আমাদের বাজেট দিয়েছি। আব্দুল ওয়াহাব মিন্টু সাহেব বলেছেন একটা চমৎকার কথা যে সব বাজেটই তো আগের বাজেটের চেয়ে বড় হবে, স্বাভাবিক। তবে এখানে একটা অনুপাতের প্রশ্ন আছে বোধ হয়, এইটাও আপনি বুঝবেন। ধারাবাহিকভাবে মানে বড় হওয়া এক জিনিস, আর উল্লম্ফন টেক অফ করার বিষয়টা আলাদা। আপনি লক্ষ্য করেন 2009 থেকে যে আমাদের শুরু হয়েছে, এর আগে একটা বিরাট গ্যাপ পার হয়ে হঠাৎ আমরা একটা উচ্চতম মাত্রা পৌঁছেছি, তারপরে আরো কন্টিনিউয়াসলি আরো ঊর্ধ্বে গেছি, এবং সেই ধারাবাহিকতা এইবার সবচেয়ে বড় আনুপাতিক হারে বাজেট এবার প্লেস করা হয়েছে। এইটার লক্ষণীয় বিষয় নাম্বার 1। নাম্বার 2 যেটা আমি বলতে চাচ্ছি, আমরা বোধহয় অনেকেই, মিন্টু সাহেব ভালো বোঝার কথা, আমাদের ইকোনমিতে যে পরিবর্তনটা এসছে, আমরা যদি 72, 75, 90 কথা বলি রং হবে। এখন আমরা হোল জিনিসটা কিন্তু অনেক ঊর্ধ্বে নিয়ে গেছি আমরা, এবং ঊর্ধ্বে গেছে গত 9 বছরের মধ্যে। কিভাবে আমি বলি কথাটা, আপনি দেখেন প্রবৃদ্ধির হার সবচেয়ে বড় মাপ যেটা, এটা আমার আপনার বিষয় নয়, ইকোনমিস্টরা করে, আমরা 4-5-এর মানে ঘেরা টুপে আটকা ছিলাম আবহমান কাপ। আমাদের সময় 9 থেকে আমরা প্রথম 6-এর কোটায় ঢুকি, কন্টিনিউয়াসলি গত 5 বছর আমরা এটা 7-এর উপরে নিয়ে গেছি। এইটা একটা সি চেঞ্জ যেটাকে বলে ইংরেজিতে, অচিন্তনীয় ব্যাপার আমাদের হচ্ছে। এগুলো আমাদের কথা নয়। আপনি আমার মধ্যে বিবাদ থাকতে পারে, ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, প্রাইস ওয়াটার হাউস বা ওই যে আরও কারা কারা বিদেশি বড় বড় ইয়ে আছে মানে হাউসগুলো আছে, তাদের প্রেডিকশন, অল দ্যাট ওয়ার্ল্ড ব্যাংকের প্রেডিকশন আপনি যান, ওয়ার্ল্ড ব্যাংক নিজেই হিসাব নিকাশ করে গত বছরে আমাদের সময় আমাদেরকে বলেছে যে আমরা অলরেডি এলডিসি একটা অপমানজনক অবস্থায় ছিলাম গত 40 বছর 35 বছর। এলডিসি স্বল্পোন্নত দেশের ক্লাবের আমরা সভাপতি ছিলাম অনেক বছর, সেখান থেকে আমাদেরকে বলছি তোমরা এখন রেডি ফর গ্রাজুয়েশন ইন্টু মিডল ইনকাম। এই যে মিডল ইনকাম আমরা যে মানে উঠলাম, আমরা যে $1,500-1,600 যে আমরা ইনকামটা নিয়ে গেলাম, এইগুলো তো অস্বীকার করার কোনো বিষয় নয়। এইগুলো কোনো স্ল্যান্ডার, ঔষধজনমূলক মন্তব্য এইগুলো করে এটা ঢাকা যাবে না, এইগুলো হিসাবের ব্যাপার, এটা আমাদের খাতা কলমে আছে। আরেকটা বিষয় আমি পার্টি তুলনা করতে চাই না, আপনারা করেছেন ব্যালেন্স শিটের হিসাব, বটম লাইন দেখেছেন, লেফট সাইড ডান সাইড মিলে গেলে ইউ আর হ্যাপি। ইউ ডিড নট থিঙ্ক অ্যাবাউট টেকিং ঝুঁকি, রিস্ক নিয়ে ডেভেলপমেন্ট ইকোনমিক্সে ইনভেস্ট করে, ধার করে, রিইনভেস্ট করে যে একটা ইকোনমিকে পুশ করা যায় এবং উপরে নিয়ে যাওয়া যায়। রিস্ক আছে, বাট রিস্ক কেই নেবে, সেই রিস্ক নিতে পারো যে হিসাব করতে জানে। কোন হিসাব, যেটা থেকে কি আসবে না আসবে। এর আগে যদি আমি বসে বসে খালি আবার ব্যালেন্স শিট দেখি সমান হইলো কি না হলো, লাইক এ ট্রু অ্যাকাউন্টেন্ট, দ্যাট ইজ নট ডেভেলপমেন্ট ইকোনমিক্স। ডেভেলপমেন্ট ইকোনমিক্স ইজ প্লেইং উইথ দ্য মানি। আমরা উই হ্যাভ প্লেড উইথ দ্য মানি অ্যান্ড উই হ্যাভ নট লস্ট। উই হ্যাভ নট লস্ট মানে কীভাবে? চুরির কথা বলছেন, ঠিক আছে, ব্যারিস্টার রুমিন বলছেন চুরি, ব্যক্তি চুরি, ডাকাত, প্রাতিষ্ঠানিকভাবে যদি একটা ফ্যামিলি চুরি করে, প্রাতিষ্ঠানিকভাবে যদি একজন দলের প্রধান কালো টাকা সাদা করে, প্রাতিষ্ঠানিকভাবে যদি একজন দলের প্রধানের আত্মীয় স্বজন, নিকটাত্মীয়, ঘনিষ্ঠতম লোকেরা মানি লন্ডারিংয়ের এস্টাবলিশ মামলায় পড়ে, সিঙ্গাপুর থেকে সরকার কি করলো, আমেরিকা থেকে FBI আসে কি করলো, এগুলো ওপেনলি নোন। এগুলো আমার জন্য বলা ঠিক হয় না, বাট ইটস এ ফ্যাক্ট অফ লাইফ। এই জন্য বলছি যে এইভাবে না গিয়ে
সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। আমরা আমাদের গর্ব এটা যে আমরা আমাদের ইকোনমিকে দারিদ্র্যের কষাঘাতের কোঠার থেকে বের করে আমরা বলছিলাম আমরা উন্নত রাষ্ট্র হয়ে গেছি। লং ওয়ে টু গো, বহু জায়গায় যাওয়ার আছে, কিন্তু আমরা হাইওয়ের প্রান্তে উঠেছি। এখন আমরা সামনে আগাবো এবং এর জন্য যে ধরনের স্কিল দরকার সে স্কিল আমাদের আছে। স্কিল আছে বলেই আমরা রিস্ক নিচ্ছি, বড় বাজেট দিচ্ছি অ্যান্ড বড় ইনভেস্টমেন্ট করছি। ইনভেস্টমেন্ট নিয়ে আমি জানি আপনি প্রশ্ন করবেন, একটা প্রিয় বিষয়, এটা পরবর্তী পর্যায়ে আলোচনা করবো। ধন্যবাদ। কাজী ফিরোজ রশিদ এমপি। ধন্যবাদ। আজকে 7ই জুন ঐতিহাসিক 6 দফা দিবস। 1966 সালে আমি তখন জগন্নাথ কলেজের ছাত্রনেতা। এই দিনে বঙ্গবন্ধু আহ্বানে আমরা সারা বাংলাদেশে, তখন তৎকালীন ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানে হরতাল